আহ, এটি আমাদের এমএস অফিস প্রোগ্রামের তৃতীয় এবং সর্বশেষ কোর্স। আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষের দিকে চলে এসেছি। এই কোর্সের 4 দিনের আজকে তৃতীয় দিন, মানে কালকে আমাদের প্রোগ্রামটি শেষ হবে, প্রোগ্রামের ক্লাসগুলো শেষ হবে। এবং আপনাদের জন্য প্রথমে একটা ঘোষণা দিচ্ছি। সেই ঘোষণাটি হলো, আপনাদের সবাইকে জানানো হয়েছিল যে আমাদের এই কোর্সের উপরে যে এক্সামটা হবে সেটা 29 তারিখে নেওয়া হবে। তো আপনাদের সবার কথা বিবেচনা করে অনেকেই বিষয়টা নিয়ে আমাদেরকে জানিয়েছেন যে 29 তারিখে যেহেতু ক্লাস আছে, তো এক্সামটা দেওয়া অনেকটা টাফ হয়ে যাবে। তো আপনাদের সবার জন্য আমরা এক্সামটা নিচ্ছি 30 তারিখে। 29 তারিখে ক্লাস হবে এবং আমরা 30 তারিখে এক্সামটা নিব। আপনাদেরকে টাইম এবং কিভাবে এক্সামটা নেওয়া হবে সেটা ইন ডিটেলসে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আপনাদেরকে মেইল করে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আজকে সেশনে হোস্ট হিসেবে আছি আমি, মেহেদী হাসান তোষার, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি, ইয়াস বাংলাদেশ এসটিইউ। এবং আমাদের এমএস অফিস ওয়ার্ড কোর্সের কিনোট স্পিকার হিসেবে আছেন এমডি মামুন মিয়া, গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট, হাজী মোহাম্মদ দানেশ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, দিনাজপুর। ভাইয়া ইতিমধ্যে আমাদের মধ্যে চলে এসেছেন এবং আমরা আশা করি আপনারা ভাইয়ের ল্যাপটপে স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আহ, আপনাদের রুলস গুলো, সেশনের যে রুলস গুলো থাকে সেই রুলস গুলো চ্যাট বক্সে মীর রহমতুল্লাহ দিয়ে দিবে, আপনারা রুলস গুলো একটু দেখে নিন। আর তাও আমি বলে দিচ্ছি, আপনারা কোনো প্রশ্ন করতে চাইলে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করবেন এবং খেয়াল রাখবেন আপনি আনমিউট হয়েছেন কিনা। অনেক সময় অনেক আওয়াজ আসে যেটা সবার জন্যই হ্যাম্পার হয়, তো বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো আমি বর্তমানে ফ্লোরটি এমডি মামুন মিয়া ভাইয়ের কাছে ট্রান্সফার করছি। ভাই, আপনি সেশনটি শুরু করতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো গতকাল আমরা ইনসার্ট বাটনের অনেক কিছুই প্র্যাকটিস করেছিলাম। বোধহয় শেষে জাস্ট দুইটা পার্ট বা দুইটা অপশন বা ফাংশন আমাদের শেখা বাকি ছিল। একটা হচ্ছে ইকুয়েশন, এখানে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ইকুয়েশন আর একটা হচ্ছে সিম্বল। তো এই দুইটা শিখলে মোটামুটি আমাদের ইনসার্ট মেনুর সবকিছুই আহ, যতটুকু সম্ভব আর কি শেখা হয়ে যাবে। তো আজকে আমরা পেজ লেআউট এই মেনু স্টার্ট করার আগে আমরা ইনসার্টের ইকুয়েশন বাটনটা নিয়ে একটু আলোচনা করব। আর আমরা অনেক সময় অনেক ধরনের পরীক্ষা দিয়ে থাকি, ম্যাথ পরীক্ষা। ওইখানে কিন্তু বিভিন্ন ধরনের দেখা যায়, ইকুয়েশন দেখা যায়। ওই ইকুয়েশন গুলো কিন্তু এই এমএস ওয়ার্ড দ্বারা কিন্তু তৈরি করা হয়ে থাকে। তো আজকে আমরা চেষ্টা করব কিছু ইকুয়েশন বানানোর জন্য, যেন আপনারা যদি কখনো অনেকেই হয়তো অনেক অনেক জায়গায় টিউশনই করেন, তো যদি তার ই থেকে থাকে, আই মিন এই অ্যাপ্লিকেশনটা থেকে থাকে, আপনি চাইলে আপনার রুমে বসে এইভাবে ইকুয়েশন দিয়ে প্রশ্ন বানিয়ে আপনার যে ছাত্র ছাত্রী আছে তাদের পরীক্ষাটা নিতে পারেন কিন্তু। তো যাই হোক, এখন শুরু করা যাক ইকুয়েশন কিভাবে আমরা প্র্যাকটিস করব। তো এটা শুরু করার আগে আমি আর একটা ইন্টারফেস তৈরি, দুঃখিত। আচ্ছা, আমার বাম পাশে কিছু ইকুয়েশন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো? একটু জুম করলে বোধহয় দেখতে পাবেন ওইগুলো। দেখতে পাচ্ছেন কেউ? ভাই আমার অনেক ছোট, অনেক ছোট দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওগুলো কি জুম করতে পারবেন একটু? যদি জুম করতে পারেন আপনাদের জন্য বেটার হইতো। এখন দেখা যাচ্ছে? জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখন বোধহয় একটু
শুরু করি নিয়ে এই ইকুয়েশন গুলো আপনারা পিসিতে ছিলাম তো বারবার নোটিফিকেশন আসছিল, ডিস্টার্ব হচ্ছিল, তো এই জন্য কো-হোস্ট রিমুভ করে দিই। যাই হোক, শুরু করার আগে কি করতে হবে আমাদের, আমি চাচ্ছিলাম যে সমান সমান x/3 প্লাস হচ্ছে 5, এই কোয়েশ্চেনটা তৈরি করবো কিভাবে, আমি এটা বেসিক লেভেলের সম্পূর্ণ। তো এইটা করার জন্য অতি প্রথমে আমার এই ইকুয়েশন বাটনে ক্লিক করব আমি। তো ক্লিক করার পরে এই ছোট এরকম একটা বক্স আকার একটি ছোট একটা ইন্টারফেস চলে এসেছে আমাদের মাঝে। তো বক্সের মাঝখানে আমি ক্লিক দেওয়ার পরে আমি সমান সমান দিলাম। সমান সমান আপনারা নিজে জানেন যে কিভাবে সমান সমান দিতে হবে, কিবোর্ডের প্লাস আর সমান সমান একই জায়গায় আছে, তো আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করতে পারেন। বা এই যে যখন এই চলে এসছে এখানে, এই যে রিবন বারে এখানে, এই যে এখানে সমান সমান আছে, বা প্লাস দিতে চাইলে, ইন্ট্রো দিতে চাইলে, এগুলো সব এখানে পাবেন, এখানে ক্লিক করে এখানে দিতে পারেন। আমি জাস্ট কিবোর্ড থেকে এখানে দিয়েছি কি x/3। তো x/3 এটা করার জন্য কি করতে হবে আমাদের, x/3 করার জন্য আমাদের এই ফ্র্যাকশন নামে একটা অপশন আছে উপরে দেখেন, এই যে ফ্র্যাকশন। তো এখানে ক্লিক করব আমি, এখানে ক্লিক করার পরে আমি চাচ্ছিলাম এইখানে দেখেন, এখানে ফ্র্যাকশনটা x/3 মানে 1/1 ঠিক এভাবে দিয়া। তো এরকম ফ্র্যাকশন আমরা এটাতে দেখতে পাচ্ছি, এটা অন্যরকম ফ্র্যাকশন, এটা অন্যরকম, এটা অন্যরকম। তো আমরা এটা পাচ্ছি, তো আমরা এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে উপরে যে বৃত্তটা দেখা যাচ্ছে, সরি বক্সটা দেখা যাচ্ছে, সেই বক্সে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা দিব এক্স, নিচে বক্সে ক্লিক করে দিব হচ্ছে 3। তারপরে আমাদের এই মাউসটা মাঝ বরাবর এনে একটা ক্লিক করব, ক্লিক করলে কার্সারটা মাঝখানে চলে আসবে। তারপরে দিব প্লাস, উপর থেকে প্লাস দিয়ে, আমরা প্লাস হচ্ছে কোথায় আছে উপরে, আচ্ছা প্লাসটা আমরা এই মাউস থেকে দিচ্ছি প্লাস। তো প্লাস দেওয়ার পরে এখন হচ্ছে 5 দিলাম 5। এইভাবে কিন্তু আমাদের প্রথম ইকুয়েশনটা হয়ে গেল। এভাবে আমরা আহ চাইলে এরকম ইকুয়েশন খুব সহজে তৈরি করতে পারি। তো এরপরে আমরা ইন্টার চাপবো, ইন্টার চেপে আমি আমার এটা মিডল পয়েন্টে আনি। ইন্টার দেওয়ার পর আমি সেকেন্ড যে ইকুয়েশনটা আছে এটা তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আবার আমাকে কি করতে হবে, এই যে ইকুয়েশনে যাব, ইকুয়েশনে যাওয়ার পরে এটা একাই চলে আসবে, এই মাঝখানে ক্লিক করে প্রথমে জি আছে তা দিলাম জি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট এক্স, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম। আপনারা ফার্স্ট ব্র্যাকেট চাইলে কি বলে এই কিবোর্ড থেকে দিতে পারেন, বা এইখানে ব্র্যাকেট নামে কিছু অপশন আছে, এইখান থেকে সিলেক্ট করে আপনারা ব্র্যাকেটটা দিতে পারবেন চাইলে। তো যাই হোক আমি এটা কিবোর্ড থেকে দিয়েছি। এরপর হচ্ছে সমান সমান ইকুয়াল টু, ইকুয়াল টু আমি স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে আমি ইকুয়াল দিলাম।
ইকুয়াল দেওয়ার পর আরেকটা স্পেস দিলাম, তারপর হচ্ছে 4x স্কয়ার। তো এটা যেহেতু আমাদের পাওয়ার, আই মিন স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট এটাকে স্ক্রিপ্ট বলা হয়, পাওয়ার বা লোয়ার পাওয়ার বা মানে সুপার স্ক্রিপ্ট বা লোয়ার স্ক্রিপ্ট নামে কিছু অপশন আছে। তো এখানে আমি স্ক্রিপ্টে ক্লিক করব। স্ক্রিপ্টে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এই প্রথমে যে অপশনটা আছে এইটাতে ক্লিক করলে আমরা এখানে যে 4x স্কয়ার আছে এটা লিখতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা এটা ক্লিক করব। এটা ক্লিক করার পরে আমরা প্রথমে যে বক্সটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দিলাম 4, তারপর হচ্ছে এক্স, দিলাম এক্স। এখন এক্স এর উপর স্কোয়ার আছে, স্কোয়ার হয়ে এরপর আমরা দ্বিতীয়টায় যাব। দ্বিতীয়টা হচ্ছে এইটা। তো এইটা আমরা কিভাবে বানাবো? এইটা বানানোর জন্য ঠিক সেম পদ্ধতি। আমরা ইনসার্ট থেকে ইকুয়েশনে যাব, যাওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে লিখলাম এফ। এফ লেখার পরে আমরা এটার একটু একটু বড় করে নিই, এটা দুঃখিত, একটু বড় করে বড় এখন যদি আমি ইন্টার দিই, ইন্টার দিয়ে সমান সমান দিলাম। এটা করলে কিন্তু দেখেন প্রথম যে ফার্স্ট ব্র্যাকেট ছিল এটা বড় ছিল, কিন্তু এর পরবর্তী যে ফার্স্ট ব্র্যাকেটটা শুরু হয়েছে এটা কিন্তু একাই ছোট হয়ে গেছে। তো এটা কম্পিউটারের ওরা এটা বুঝে নেয় যে প্রথম যে ব্র্যাকেটটা থাকবে এটা, এটার ভিতরে যদি কোনো ব্র্যাকেট থাকে সেম ব্র্যাকেট, তবে সেই ক্ষেত্রে সেটা একাই ছোট হয়ে যাবে। তো যাই হোক আমরা এটা করে নিলাম। এটা করে নেওয়ার পর আমার এরপর হচ্ছে ইকুয়েশন ইকুয়াল টু দেওয়ার পরে এখানেও ফ্রাকশন আছে। তো এই ফ্রাকশনের জন্য আমরা ডিজাইন অপশনে যাব। ফ্রাকশন, এই ফ্রাকশনে গিয়ে আমরা প্রথমটা নিলাম উপরে, উপরে হচ্ছে কি আছে এখানে ফার্স্ট ব্র্যাকেট 4x স্কয়ার। তো আমরা কি করতে পারি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম, তারপর হচ্ছে দিব এখানে 4x স্কয়ার আছে, তার মানে এখানে এটা কিন্তু স্ক্রিপ্ট। তো স্ক্রিপ্টের জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে প্রথম স্ক্রিপ্টটা নিব আমরা, কারণ এই স্টাইলের এখানে পাওয়ারটা দেওয়া আছে। তো আমরা প্রথম বক্সে ক্লিক করে 4, তারপর হচ্ছে এক্স, তারপর উপরে ক্লিক করব, দেব স্কয়ার। এরপর একটু নিচে ক্লিক করব, নিচে ক্লিক করে আবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব, নিচে হচ্ছে কত 3। এরপর এখানে আস্তে করে ক্লিক করব, ক্লিক করার পর কার্সরটা ওখানে চলে গেল। তারপর হচ্ছে দিব প্লাস, প্লাস দেওয়ার পর আছে 5, এই দিলাম 5। তো আমাদের এই ইকুয়েশনটাও কি আমরা তৈরি করে নিতে পারলাম। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আমরা এখন করব। তো ওটার জন্য আবার আমাদের কি করতে হবে, ওই ইনসার্ট থেকে ইকুয়েশনে যেতে হবে। যাওয়ার পরে আমরা লিখি এখানে এইচ ব্র্যাকেট, তারপর হচ্ছে এক্স, আবার ব্র্যাকেট, তারপর হচ্ছে স্পেস দিলাম ইকুয়াল টু, তারপর কিন্তু আমাদের থার্ড ব্র্যাকেট আছে এখানে, সরি সেকেন্ড ব্র্যাকেট। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এই যে ব্র্যাকেট অপশনে যেতে হবে। ব্র্যাকেট অপশন থেকে এখানে কিন্তু দুই ভাবে দেওয়া আছে, দেখেন উপরে 1 একা আর নিচে এটুক একটা, মানে দুইটা ফ্রাকশন দেওয়া আছে, উপরে একটা আর নিচে একটা। তো এই দুই ঘর নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে ব্র্যাকেটে ক্লিক করতে হবে। আমরা যদি এটা নিচে যাই, একটু নিচে যাওয়ার পরে আমরা কিছু অপশন দেখতে পাবো। এইখানে দেখেন উপরে একটা ঘর নিচে একটা ঘর, মানে এইটা কিন্তু এই এরকম ফ্রাকশনের সাথে কিন্তু মিলে গেছে একটু। তো সেজন্য আমরা এটা ক্লিক করব। এটা ক্লিক করে উপরে কি আছে, এখানে উপরে আছে 1, তো দিলাম 1, তারপর কমা,
তো নিচে এটা ক্লিক করো, এটা ক্লিক করার পরে এটা কিন্তু আবার ফ্রাকশন হয়ে গেছে, নিচের বক্সটা আবার ফ্রাকশন দেখেন 3/x-2, এটাও কিন্তু ফ্রাকশন হয়ে গেছে। তো এখানে ফ্রাকশন করার জন্য আমরা যদি এখানে কিছু চাপি, এখন ফ্রাকশন কিন্তু হচ্ছে না। তো এটা ফ্রাকশন করার জন্য আবার আমাদের ফ্রাকশন এই বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করে এটা নিতে হবে, এটা নিলে এখানে কিন্তু একাই ফ্রাকশন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, উপরে যেটা আছে ওইখানে লিখবো হচ্ছে 3, নিচে যেটা আছে সেখানে লিখবো হচ্ছে x-2, তারপর এখানে ক্লিক করব, সরি এখানে x-2, এরপরে কিন্তু আছে একটু দূরে আছে x=2, আবার কি আছে x ≠ 2। এটা করার জন্য কি করতে হবে, আমাদের উপরে যাব, উপরে যাওয়ার পর আমরা স্পেস দিব ইচ্ছা মতো, স্পেস দিয়ে আমরা কি করব, দিলাম x, তারপর দিব হচ্ছে = দিব হচ্ছে কত 2 আছে এখানে, তো এখানে আমরা দিলাম 2। এরপর নিচে আসব, নিচে আসার পর এখন আমরা স্পেস দিব, স্পেস দিয়ে করব এখানে আছে, এখানে আছে x, তারপর হচ্ছে = তারপর হচ্ছে আছে 2। তো এইভাবে আমরা কিন্তু করতে পারি। তো যাই হোক, এই কোয়েশনটা এখানে দেয়া আছে, আমরা এটা তৈরি করে ফেললাম ভাই এই যে। নট ইকাল টু 2 ভাই, হ্যাঁ, নট ইকাল টু 2 ভাই। ও আচ্ছা সরি। তো এটার জন্য আমরা এখানে ডিজাইনে যাব, ডিজাইনে এই যে এখানে ≠ আছে, তো হয়ে গেল ≠ 2। তো এর পরবর্তীতে যেটা আছে, এটা আমরা এখানে ডিজাইনে যত অপশন দেয়া আছে, এখানে কিন্তু ব্র্যাকেটের উপরে পাওয়ার দেওয়ার অপশন কিন্তু কোথাও নাই, বা এরকম ইন্টারফেস বা এরকম ডিজাইন কোথাও কিন্তু নাই ব্র্যাকেটের উপরে পাওয়ার দেওয়া যাবে। তো ব্র্যাকেটের উপরে পাওয়ার কিভাবে দেওয়া যায়, আমরা অনেক সময় অনেক ধরনের ইকুয়েশন দেখি কিরকম, যে লিখলাম এ প্লাস বি, এ প্লাস বি, এইদিকে দিলাম একটা ব্র্যাকেট, আবার এদিকে দিলাম আর একটা ব্র্যাকেট। এখন আমি চাচ্ছিলাম যে এই দুইটার উপরে স্কোয়ার দেবো, দেখেন এই স্কোয়ার দেওয়ার সিস্টেম কিন্তু কোথাও নাই। আমি যদি এখানেও চাপি, যেখানে যায় না কেন, যদি আমি এটা দিই, এটা কিন্তু স্কোয়ারের একটা সিস্টেম, এটা চাপলে কিন্তু আমার ওইরকম হচ্ছে না। স্কোয়ার যদি দিব, যদি এখানে 2 দিই, সরি এখানে কিছু লিখি, এখানে কিছু লিখি, ওরকম কিন্তু হবে না স্কোয়ারের মতো। তো এটা করার জন্য কি করতে হবে, এটা করার জন্য এই সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি সুপার স্ক্রিপ্টে যাব, তারপর এটা চাপবো, এটা চাপলে আমার একাই উপরে একটা ঘর চলে আসবে। তো এখান থেকে আমি 2 দিলে এই যে a+b² হয়ে গেল। এভাবে কিন্তু আমরা কি বলে ওই a+b² সমান সমান আমরা কি জানি, কেউ একজন বলেন তো a+b² সমান কি, পারবেন? a² + 2ab + b²। ab প্লাস বি স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, দুইটা সূত্র, একটা সূত্র একটা অনুসিদ্ধান্ত। আচ্ছা কি বলেন, এ তারপর হচ্ছে, আমি কিন্তু এখান থেকে লিখতে পারি যে এই যে এ উপরে দিলাম স্কয়ার, তারপর হচ্ছে প্লাস 2 এ বি প্লাস হচ্ছে বি, সরি আমরা চাইলে দেখেন এখান থেকে কিন্তু করা যায়, এখান থেকে স্ক্রিপ্ট চেপে কিন্তু ডিরেক্ট স্কোয়ারটা লেখা যায়। আমরা চাইলে অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা ওই হোম বাটনে কিন্তু একটা বিষয় শিখেছিলাম, যেমন ওই হোম বাটনে যদি যাই আমি, এই যে এখানে লোয়ার কেস, লোয়ার স্ক্রিপ্ট বা সুপার স্ক্রিপ্ট বলে কিছু
সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট বলে কিছু অপশনস আছে, এগুলো ইউজ করে কিন্তু এখানে করা যায়। তো ওইগুলো ইউজ করলে কি এখানে এই যে এ বি সি এখানে যে স্টাইল বা যে ফন্ট দেয়া আছে ওগুলো কিন্তু সেই ফন্টে হবে না। তো সেই জন্য আমাদের যেহেতু এটা ইকুয়েশন ফর্ম, সেই জন্য ইকুয়েশনের যত কাজ বাজ আছে এখান থেকে আমাদের করতে হবে। তো 2ab প্লাস হচ্ছে এরপর বি, সরি, এরপর হচ্ছে আবার স্ক্রিপ্টে যাব, বি উপরে হচ্ছে স্কোয়ার। তো এইভাবে কিন্তু আমাদের ইকুয়েশনটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে আমরা চাইলে এই যে এখানে আরো অপশনস আছে, এই যে ইকুয়েশনে গেলাম, এরপর হচ্ছে ওই আমরা এরকম অনেক করেছি যে, আচ্ছা এটা একটু, এরপর হচ্ছে কিরকম, এখানে গেলাম, যাওয়ার পরে এটা দিলাম, দেওয়ার পরে আমরা দিলাম হচ্ছে 10, আমরা 10 থিটা দিব। তো থিটা সেটা খোঁজার জন্য আমরা একটু কাজ করব, এই যে এখানে দেয়া আছে 10 থিটা। তো আমরা 10 থিটা সমান সমান কি আমরা জানি এটা? কেউ বলতে পারবেন? সাইন না, থিটা সাইন বাই বাই কস। কস, সাইন থিটা বাই কস। সাইন সাইন থিটা বাই কস থিটা, রাইট? তো এখন এইটার জন্য আমরা কি করব, এইটার জন্য হচ্ছে আবার আমরা এই যে স্ক্রিপ্টে যাব, সরি এই যে ফ্র্যাকশনে যাব, ফ্র্যাকশনে গিয়ে এটা দিব, মানে সাইন বাই কস। তো এইটা দিলাম, এটা দেওয়ার পর উপরে এই যে এইখানে আমরা সাইন থিটা লিখবো। তো সাইন থিটা লেখার জন্য ফ্র্যাকশনে যাব, ফ্র্যাকশনে সাইন, এখানে দিলাম হচ্ছে এই থিটা হচ্ছে এখানে সাইন থিটা, নিচে ক্লিক করে আবার এখানে কজ মানে হচ্ছে কজ থিটা, থিটাটা এখানে আছে। তো এভাবে কিন্তু আমরা টেন থিটা সমান সমান সাইন থিটা এরকম অনেক অপশনস তৈরি করতে পারি। তো এখন যদি কেউ চায়, আমরা এখানে যদি আমরা আহ দেখেন এখানে কিন্তু আমাদের একটা ফ্র্যাকশন আছে, তাই না, যে সাইন থিটা বাই কস থিটা। তো আমরা যদি চাই যে এখানে ফ্র্যাকশন বার যেটা আছে আন্ডারলাইন, যদি এটা উঠাই দিতে চাই, সেই ক্ষেত্রে কি করব, আমরা এইখানে কার্সরটা থাকা অবস্থায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পর এখানে এই যে রিমুভ ফ্র্যাকশন বার দেওয়া আছে, এখানে ক্লিক করলে কিন্তু এটা বার থাকছে না। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই অপশনটার কোনো কাজ নেই। অনেক সময় এরকম প্রয়োজন পড়ে যে ফ্র্যাকশন বারটা উঠিয়ে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে যদি কোনো অপশন খুঁজে না পান, অবশ্যই কি করবেন, সেটা হচ্ছে ওই কার্সরটা থাকা অবস্থায়, সরি, ওই রিমুভ যে বাটনটা আছে ওটা আমরা ক্লিক করলে দেখা যাবে যে আপনাদের ওই ফ্র্যাকশন বারটা চলে যাবে। তো এই হচ্ছে একটা সিস্টেম। তো আমরা আর একটা শিখে আমরা নেক্সট পরবর্তীতে যাব, লেআউটে যাব। তো নেক্সট আমরা হচ্ছে এটা এটা দেখবো এটা কিভাবে করে। এটা একই সিস্টেম, খুবই সহজ। প্রথমে ইকুয়েশনে যাব, ইকুয়েশনে যাওয়ার পরে, সরি, ফ্র্যাকশনে যাব, ফ্র্যাকশনে গিয়ে এখানে চাপবো, এইখানে চেপে উপরে এক্স স্কোয়ার আছে। তো এক্স স্কোয়ার লেখার জন্য আমাদের আবার স্ক্রিপ্টে যেতে হবে, এটা দিতে হবে, দিলাম হচ্ছে এক্স, উপর হচ্ছে স্কোয়ার, এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস আছে, আছে হচ্ছে মাইনাস, সরি, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4, নিচে আসবো আমরা, নিচে এসে এক্স প্লাস 3, এরপর হচ্ছে ফ্র্যাকশন আছে। তো এইটার জন্য আমরা কি করব, এই যে এখানে ভাগ নামে একটা অপশন আছে, ডিভিশন সাইন, তো এটা ক্লিক করব আমরা, ক্লিক করলে এখানে চলে আসবে। তারপরে আর একটা এরকম ফ্র্যাকশন লাগবে আমাদের, সেই জন্য আবার এখানে ফ্র্যাকশনে যাব, ফ্র্যাকশনে গিয়ে এটা চাপ, এটা চাপার পরে ঠিক সেম ভাবে এখানে আবার আসবো, তারপর হচ্ছে আমরা লিখবো এখানে এক্স মাইনাস 2, আর নিচে হচ্ছে কি আছে,
এক্স স্কোয়ার 5x প্লাস 6। তো এটা করার জন্য আমরা এখানে আবার আরেকটা স্ক্রিপ্ট লাগবে, যেহেতু স্কোয়ার আছে। তো এক্স স্কোয়ার লাগবে প্রথমে আমাদের। এক্স উপর হচ্ছে স্কোয়ার, এরপরে হচ্ছে কি আছে, প্লাস 5x প্লাস হচ্ছে কত, 6। তো আমরা চাইলে কিন্তু এভাবে আমরা আমাদের যেগুলো আছে ওগুলো করে নিতে পারি। তো এইটার আর কিছু বিষয় আছে যেগুলো আমাদের আসলে জানা উচিত। তো সেই বিষয়গুলো কিরকম, আমরা ক্লিপবোর্ডে ক্লিক করব। সব ইকুয়েশন তো একসাথে লিখে এভাবে টাইপ করে করে কিন্তু সমস্যা হয়। তো হোম বাটনে গিয়ে আমরা ক্লিপবোর্ডে ক্লিক করব। আমরা যদি চাই যে এই সেম ইকুয়েশনটা আমাদের নেক্সট আরো অনেকবার ইউজ করা লাগতে পারে, তো সেই ক্ষেত্রে কি করব, আমরা আমরা এটা ফুল কপি করব। কপি করে এই যে কপি করলাম, বা আপনারা চাইলে কাটও করতে পারি। কপি করব, কপি করলে কিন্তু এখানে চলে এসেছে একা, দেখতে পাচ্ছেন বোধহয়। এখন আমরা যেখানে নিব এটা, আমরা যদি এখানে নিতে চাই, আমরা এখানে এই যে পেস্ট পেস্ট বাটনে ক্লিক করলে কিন্তু চলে আসবে নিচে একাই। ঠিক আছে, ইভেন এইভাবে যতবার আমরা করব ততবারই কিন্তু একা একাই চলে আসবে। এটা হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য, কারণ এত ইকুয়েশন একসাথে লিখে করা কিন্তু খুব টাফ ব্যাপার হয়ে যায়। বা এমনও হতে পারে যে আমি একটা কাজ করতে চাচ্ছি, ওই যে ফ্রাকশন বারের, যেমন আমি বারে বারে নিয়ে করলাম ফ্রাকশন। তো এটা কি করবো আমরা, যে ফ্রাকশন নিলাম একটা, সরি, তো আমি এখানে আসি, ইন্টার চাপি। তো আমি একটা ফ্রাকশন নিব এখন। এখান থেকে একটা ফ্রাকশন নিলাম। ফ্রাকশন নিয়ে উপরে আমি কি করব, যে স্ক্রিপ্ট করব একটা পয়েন্ট। তো এটার জন্য আমি এখানে যদি স্ক্রিপ্ট করতে চাই, এখন আমি এখানে স্ক্রিপ্ট করলাম। এটা দেওয়ার পরে প্লাস দিয়ে যদি আরেকটা স্ক্রিপ্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আবার এখানে চলে এসে আবার ক্লিক করতে হবে, আবার আনতে হবে। তো এটার সমস্যার সমাধানের জন্য আমরা কি করব, এই চাইলে পুরোটাকে এখান থেকে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে আমরা এখানে কাজ করব, যেমন 2 হচ্ছে স্কোয়ার, তারপর দিলাম হচ্ছে কি 2 স্কোয়ার হচ্ছে প্লাস, এরপর এখন আবার আমাদের ফ্রাকশন দরকার। এখন এখানে আসবে, আবার কষ্ট করতে হবে। এটা না করে, যেহেতু আমরা একটা জিনিস কপি করেছি, সেই জন্য আবার কন্ট্রোল ভি চাপলে কিন্তু এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো এরকম সমস্যা সমাধানের জন্য আমরা এরকম ট্রিক্স ইউজ করব। এটা অবশ্যই ইকুয়েশন লেখার ক্ষেত্রে আমরা এই যে এরকম কপি যে সিস্টেমটা আছে, এগুলো আমরা করব। এগুলো করলে এখানে আপনার ক্লিপবোর্ড এখানে চলে আসবে একা একাই। তো আপনি যখনই কোনো প্রশ্ন লিখবেন, আহ যদি প্রশ্ন লেখার প্রয়োজন পড়ে, তো সেখানে ব্ল্যাঙ্ক পেজে গেলাম একটা, আমি এখানে লিখলাম যে হচ্ছে আহ কি লিখলাম, সলভ দা ইকুয়েশন। তো এটা লেখার পরে আমি দিলাম ইকুয়েশনটা কিরকম হবে। ইকুয়েশনটা হচ্ছে, ধরলাম এই ইকুয়েশনটা আমি সলভ করতে বলেছে, সরি এটা না, এই যে এটা কপি করব। কপি করে আমি এখানে আনলাম, চাপলাম। তো সলভ দ্য ইকুয়েশন, এটা এভাবে হলো কেন, সরি। তো যাই হোক, এখন সলভ দ্য ইকুয়েশন এটা এইভাবে না করে আমি এটা কমাই দিই, এখানে হচ্ছে এটা দিই। তো আমরা চাইলে এইভাবে কিন্তু অনেক ধরনের প্রশ্ন করতেই পারি, তাই না? তো এইভাবে আমরা প্রশ্ন বানাবো, এক দুই করে করে বানিয়ে আমরা যদি কাউকে টিউশনি করাই, এইভাবে আমরা প্রশ্ন বানিয়ে ইনশাল্লাহ কাজ করতে পারি। তো শুধু এটা না, আরো অনেক ধরনের অপশনস আছে, যে ইকুয়েশন এগুলো দেখাতে অনেক সময় লাগবে। এই যে ম্যাট্রিক্স এর কাজও করতে পারবেন, ম্যাট্রিক্স, তারপর হচ্ছে লিমিট লগ যেগুলো আছে এগুলোর কাজও করতে পারবেন। আর যত সিম্বলের দরকার হবে, এইখান থেকে সিম্বল গুলো নিয়ে নিবেন, এখানে অনেকগুলো সিম্বল আছে। যেহেতু এখানে দুইটা অপশন ছিল, একটা হচ্ছে ইকুয়েশন আর একটা হচ্ছে সিম্বল। সিম্বল, এখানে যে সিম্বল গুলো দেয়া আছে ঠিক সেম ভাবে এই সিম্বল গুলোই, ওই যদি আমি ইকুয়েশনে চাপি, ইকুয়েশন চাপার পর এই যে এখানে একই সেম সিম্বলই আছে, ডিফারেন্স নেই এতটা। তো সেক্ষেত্রে শুধু ইকুয়েশন এখানে ক্লিক করে এইভাবে ডিরেক্ট কাজ করলে আমাদের
কাজগুলো খুব একটা সহজ হয়ে যাবে আশা রাখছি। তো এই তো এখন এটা হয়ে গেল, তো এর উপরে কারো কোনো প্রশ্ন আছে? জাস্ট 1 মিনিট। ভাইয়া ভাই ভাইয়া এইচ এর যে ইকুয়েশনটা এটা কি আরেকবার দেখানো যাবে? এইচ এক্স দিয়ে যে ইকুয়েশনটা ছিল, এটা জি এটা। আচ্ছা, এটা খুবই সিম্পল। এটা হচ্ছে আমরা কি করব, ভাইয়া হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া ওই যে কেমিস্ট্রির যে ইকুয়েশন গুলো আছে ওগুলা কিভাবে লেখা যাবে? কেমিস্ট্রির বিভিন্ন আমাদের জৈব যৌগ বা ওখানে কিন্তু নিচে অনেক সংখ্যা থাকে, বা ক্যালসিয়াম ধরেন যে মানে কেমিস্ট্রি সংকেত গুলো আর কি, জৈব যৌগের বা আদার্স কেমিস্ট্রি যেগুলো আছে। আচ্ছা ভালো সেটা একটু দেখা দিলে একই ভালো হতো। ভাবে, আচ্ছা এটা হচ্ছে একই ভাবে, এটা হচ্ছে যেমন ধরো আমি লিখলাম CO2 লাগবে, তাই না? নিচে 2 লাগবে এখন। তো এটা এটার হচ্ছে জন্য একটা আমাদের, সাবস্ক্রিপ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা শিখেছিলাম। এখন জাস্ট 2 দিলেই হয়ে যাবে, কিন্তু CO2 পানি মানে কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল কিন্তু। তো এই কেমিস্ট্রি ইকুয়েশনটা আরো সহজ, এখানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এই দুইটা দিয়েই ওই কেমিস্ট্রি ইকুয়েশনটা হয়ে যাবে। তো কেমিস্ট্রিতে মাঝে মাঝে ব্র্যাকেট স্কোয়ার দরকার হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওগুলোর জন্য এখান থেকে, হ্যাঁ জি বলেন। যদি কেমিস্ট্রি আমরা রিং স্ট্রাকচার গুলো করতে চাই, যে আমি স্টার্চ আমি একটা বানাবো, এই স্টার্চটা আমি বানাইতে পারি না ভাইয়া, মানে স্টার্চটা যদি বানানো শিখাই দিত। আল্লাহ, এগুলো তো আমি এখনো প্র্যাকটিস করি নাই। তো ওই যে একটা ছিল না, অপশন ছিল বোধহয়, এই যে কি বলে এই স্মার্ট আর্টের ভিতরে যদি সাইকেলে যাই আমরা, এখানে কিন্তু অনেকগুলোই দেখা যায়। ধরেন আমি এখান থেকে করা যায় কিনা আসলে, বা আদৌ কি, এখানে যাই যদি আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এটা চলে আসলো আমার। তো এটা আসার পরে যদি আমরা ট্রাই করতে পারি, এখানে আসার পরে ইকুয়েশন আমরা চাচ্ছিলাম কি ইকুয়েশন করব, তো ইনসার্টে যাব, ইকুয়েশন অপশনটা আসে না এখানে, সরি। ভাইয়া এগুলো তো টপোগ্রাফির মতো হয়ে যাচ্ছে, মানে হচ্ছে হুম টপোলজি, হুম হুম, টপোলজি বুঝতে না পেরেছি ভাই বুঝতে ভাই পেরেছি। এই উনি যেগুলো চাচ্ছেন এগুলো ভাই ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করে, এই এক্স্যাক্টলি, ডায়মন্ড এগুলো সেম গুলা। আচ্ছা এক্স্যাক্টলি, এখানে এখানে ওই অনেক অপশন গুলো নাই করা। শেপের আচ্ছা লাইন ঠিক ক্লিক আছে, করা যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা ওইগুলো পরে দেখবো, সমস্যা নেই। এখন হচ্ছে এইচ এক্স, তো এইচ, সরি এটা আগে লিখবো কেন, তো এইচ এক্স আপু যেটা বললো, এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে এইচ, তারপর হচ্ছে ব্র্যাকেট দিব, তারপর হচ্ছে দিব এক্স আবার ব্র্যাকেট, এটা দেওয়ার পরে দিব হচ্ছে স্পেস দিলাম, সরি একটা স্পেস দিলাম, তারপর হচ্ছে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পরে তারপর কি আছে, এই যে এটা। তো এটার জন্য আছে সেকেন্ড ব্র্যাকেট, এটার জন্য এই ব্র্যাকেট অপশনে যাব আমরা, যাওয়ার পরে নিচে এটা ক্লিক করব, কারণ এখানে আমাদের দুইটাই আছে, একটা হচ্ছে 1 একটা পার্ট, আর 3/x-2 এটা হচ্ছে আরেকটা পার্ট। যেহেতু দুইটা পার্ট মানে দুইটা বক্স আকারে আছে, সেই জন্য আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে উপরে যাব, প্রথমে উপরে আছে কি আমাদের 1, তো ওখানে দেবো আমরা 1, নিচে ফ্রাকশন আছে, তো ফ্রাকশনের জন্য এখানে ক্লিক করে আমরা ফ্রাকশনে যাব, এটা ক্লিক করব, উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে x-2, এইটা। তো এরপরে কিন্তু x=2, x=2 আছে। তো এটার জন্য কি করব আমরা, এটার জন্য এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে, সরি প্রথমে 1-এ আসে, 1-এ ক্লিক করে আমরা ইচ্ছা মতো চাপবো, স্পেস দেওয়ার পরে আছে হচ্ছে এক্স, তারপর হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 2, এখানে আসবে, আবার আমরা এখানে এসে ইন্টার দিব, ইন্টার দিয়ে এখন দিব হচ্ছে আমরা এক্স, এই যে নট উপরে নট ইকুয়াল টু হচ্ছে দিব 2। আমরা চাইলে এইভাবে কিন্তু ইকুয়েশন গুলো করে নিতে পারি। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, ভাইয়া, প্রশ্নগুলি আবার, ভাইয়া হ্যালো, এখানে আমার আরেকটা কোশ্চেন ছিল।
এবার ভাইয়া যে যদি এখানে 3/x-2 এর জায়গায় আমি 3/x-2 /(x-3) এরকম লিখতে চাই, তাহলে কি হবে ভাই? ওটা যদি একটু দেখায় দিতেন। মানে এখানে তো দুইটা আছে, আমি চাচ্ছিলাম তিনটা আনবো এই জায়গা না। হ্যাঁ হ্যাঁ, মানে একসাথে একটাই, মানে একটাই ফ্রাকশন কিন্তু হচ্ছে তিনটা ডিভাইডেড থাকে না, ওইরকম। আচ্ছা, তিনটা ডিভাইডের জন্য করতে হবে আমাদের, এই যদি তিনটা ডিভাইডেড চাই সেক্ষেত্রে, সরি, তিনটা ডিভাইডের যদি চাই এইখানে আবার ফ্রাকশনে যাব, সরি, তিনটা ডিভাইডের জন্য আমরা কি করব, প্রথমে এই যে এখানে তিনটা অপশন আছে, এটা ক্লিক করব, এখানে লিখলাম 1। তিনটা ডিভাইডেড করতে চাইলে এখানে আমরা লিখবো একটা ফ্রাকশন দিলাম, এখানে আরেকটা ফ্রাকশন দিব, এখানে আমরা আরেকটা ফ্রাকশন দেব। এইভাবে তিনটা ফ্রাকশন হয়ে গেছে ভাইয়া, আমাদের। এইটা কোশ্চেন ছিল না ভাইয়া, মানে হচ্ছে যে আমরা অনেক সময় ডিভাইডেড এর সময় লিখি না 1/x ডিভাইডেড বাই আর সামথিং, এরকম একটা ইকুয়েশন চাচ্ছি আমি। মানে এই যে 3/x-2, ওটাতেই নিচে আর একটা দাগ দিয়ে আপনি আর একটা সংখ্যা লিখে দেন, মানে যেন আমরা পরবর্তীতে ওটা ভাগ করে ডিভাইডেড করে একটা ভগ্নাংশে নিয়ে আসতে পারি এরকম। মানে ওটা একটাই সংখ্যা থাকবে, কিন্তু হচ্ছে মানে আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? মানে হচ্ছে 3/x/2 আচ্ছা বাই আমি দেখি, আচ্ছা আচ্ছা x-3। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো এটার জন্য যদি ওইটা করতে চাই, চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে যাব, যাওয়ার পরে এখানে ক্লিক করলাম, উপরে লিখলাম হচ্ছে 2, নিচে একটা ফ্রাকশন নিব আমরা, একটা ফ্রাকশন নিলাম, একটা ফ্রাকশন নেওয়ার পরে এখানে লিখলাম 3x। তো নিচে আসলাম, নিচে আসার পরে আমি লিখলাম আর একটা ফ্রাকশন নেব, নিচে এসে এখানে এসে লিখলাম হচ্ছে 3x, এরপর হচ্ছে বাই 2, হচ্ছে মাইনাস এবার ঠিক আছে। 4, এইভাবে না? হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এইভাবে করে নিন। এরপর হচ্ছে আমরা আসি, আমরা ইকুয়েশন এটা বাদ দিই, এরপর হচ্ছে পেজ লেআউট। ভাই হোল স্কোয়ার দেওয়ার ইয়াটা একটু দেখা দিন ভাই, তো ভুলে গেছি। ব্র্যাকেটের উপরে না, মানে হোল স্কয়ার ব্র্যাকেটের উপরে বলছেন? হ্যাঁ 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 ভাই, ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ারটা। আচ্ছা, এটা হচ্ছে ইনসার্টে গিয়ে ইকুয়েশন, আমরা যদি কিছু লিখি এখানে, দুঃখিত, লিখলাম হচ্ছে ব্র্যাকেট, লিখলাম এবিসি, যারপর লিখলাম, লেখার পর আবার ব্র্যাকেট দিলাম। তো ব্র্যাকেটের উপর হোল স্কয়ার আনার জন্য সম্পূর্ণটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই যে স্ক্রিপ্ট অপশন আছে এখানে, এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে এই প্রথম অপশনটা আমার নিতে হবে। এখানে যদি এখন আমরা দিই 2 বা যাই দিই, আমাদের হোল স্কয়ার হয়ে যাবে। এইভাবে করবো আমরা এটা, ঠিক আছে ভাইয়া? ভাইয়া, ধন্যবাদ ভাই। ভাইয়া প্রশ্নগুলো শেষে নিই আমরা, হ্যাঁ, আমাদের আরেকটা পার্ট আছে, আমরা ওই পার্টটা শেষ করি, শেষ করে সময় খুবই কম, কিন্তু আর বোধহয় 12-14 মিনিট আছে। তো যাই হোক, পেজ লেআউট অপশনে যাই আমরা এখন, পেজ লেআউট। তো পেজ লেআউট অপশনে আমরা কিছু বিষয় দেখব। পেজ লেআউট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এখানে থিম আছে প্রথমে, পেজ লেআউট মেনুর যে বার আছে, টুল বার, প্রথম বারটা হচ্ছে থিম বাটন, এরপরে পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড, প্যারাগ্রাফ, আর হচ্ছে অ্যারেঞ্জ। তো থিমটা অতটা আমাদের ওইভাবে দরকার নাই, তো এটা আমরা শিখবো না, এটা আমাদের কাজে আসে না অত। ফন্ট আসে মাঝে মাঝে, কেমন, আমি যদি এখানে লিখি যে আহ কি লিখবো, লিখলাম হচ্ছে কাউ, তো কাউ লেখার সময় যদি আমরা ফন্টে ক্লিক করি, দেখেন কাউ এর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা অতটা ইফেক্ট ফেলে না এখানে, তো এটাও দরকার নাই। তো মেন কথা হচ্ছে আমরা যদি কোনো ফাইল প্রিন্ট করতে যাই, তখন কিন্তু আমাদের এই পেজ লেআউট অপশনটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ অনেক সময় পেজ লেআউট অপশনে এই ওরিয়েন্টেশন প্লাস সাইজ
মার্জিন, এগুলোর কারণে অনেক লেখা আঁকাবাঁকা হয়ে যায় বা লেখার যে অ্যালাইনমেন্ট ছিল সেটাও চেঞ্জ হয়ে যায়। তো অবশ্যই প্রিন্ট করার আগে কিন্তু এই পেজ লেআউট অপশনে গিয়ে সাইজ অবশ্যই A4 সাইজে রাখবেন যদি প্রিন্ট করতে চান, একটু ভালো হয় আর কি। আর মার্জিন যেটা আছে নর্মাল, ওই নর্মালে রাখবেন। তারপরে দেখবেন ইনশাল্লাহ যদি প্রিন্ট করেন কোনো সমস্যা হবে না। আমি এটার একটা উদাহরণও দিব, সমস্যা নেই। তো মার্জিন হচ্ছে কিরকম, এই যে আমরা এখানে কার্সর ধরেছি, উপরে কিছু অংশ ফাঁকা আছে আর ডান পাশে কিছু অংশ ফাঁকা আছে। ঠিক সেম ভাবে এইভাবে যদি আমরা যাই, এই পাশে কিছু অপশন ফাঁকা থাকে। তো এইটাকে বাইরে যেটা থাকে চারপাশে, ওইগুলোকে আমরা বলি মার্জিন। এই মার্জিনটা কিন্তু স্কেল দ্বারা টানা হয়। কিরকম, আমার স্কেল উপরে যে রুলার বার আছে, রুলার স্কেল, এই স্কেলটা দেখাচ্ছে আমার মার্জিন শুরু হয়েছে এই যে এই পয়েন্ট থেকে, এই পয়েন্ট থেকে আর মার্জিন শুরু হয়ে এইভাবে আসছে। আবার এইদিকে মার্জিন শেষ হয়েছে এই রুলার পয়েন্টের শেষে একটা পয়েন্ট আছে, এইখান থেকে শেষ হয়েছে। তো ঠিক সেম ভাবে এইখানে মার্জিন শেষ হয়েছে এখান থেকে শুরু করে এইভাবে। তো আমি যদি চাই আমার মার্জিন বাড়াতে বা কমাতে পারবো, কিন্তু এখানে ধরে, সরি এখানে ধরে আমি কিন্তু যদি এভাবে টানি, আমার মার্জিন কিন্তু বেড়ে গেল এইখানে। সেই ক্ষেত্রে স্কেলটা, আমার স্কেল হচ্ছে এই বরাবর চলে এসছে। তো এইভাবে আমি চাইলে আমার মার্জিন বাড়াতে বা কমাতে পারি। তো এখন আমাদের কম্পিউটারে কিছু বাই ডিফল্ট কিছু অপশন দেওয়া আছে মার্জিনের। নর্মাল হচ্ছে টপ থাকবে 1 ইঞ্চি, লেফট থাকবে 1 ইঞ্চি, সব দিকে 1 1। আবার ন্যারোতে থাকবে 0.5 করে সব দিকে, মডারেটে থাকবে টপে 1। যদি এটা ক্লিক করি দেখেন এটা কিন্তু নিচে চলে এসছে একটা আমাদের। তো এই মার্জিন সেট আপ করার জন্য আমরা চাইলে কাস্টমাইজও করতে পারি এই মার্জিনটা। সেটা হচ্ছে এইভাবে, নিচে কাস্টম মার্জিন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমরা আমাদের যে পেজ আছে, তো পেজের মার্জিন ঠিক করে দিতে পারি। দেখেন এই পেজটাতে আমাদের টপ মানে উপরে মার্জিন হচ্ছে 1 ইঞ্চি আছে, লেফটেও ঠিক 1 ইঞ্চি, বটমেও 1 ইঞ্চি নিচে, আর রাইটেও কি 1 ইঞ্চি দেওয়া আছে। এখন আমরা যদি চাই এটা বাড়াবো বা কমাবো, দেখেন আমি যদি এটা বাড়াই কমাই, এই প্রিভিউ অপশনে কিন্তু চেঞ্জ হচ্ছে। এই যে প্রিভিউ অপশনে যদি এটা এখানে দিই, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন বোধহয় আপনারা, রাইট? তো এইভাবে করে করে কিন্তু আমরা আহ, আমাদের মন মতো মার্জিন সেট আপ করে আমরা আমাদের কাজগুলো করতে পারি। এরপর হচ্ছে ভাই পেজ গুটের কি? ওরিয়েন্টেশন। গুটের কি? হ্যাঁ, গুটের বুঝি নাই। যেখানে লেখা আছে টপ লেফট, তারপর যে গুটের কি একটা অপশন দেওয়া। ওটা গাটার বলা হয়। এটা হচ্ছে কিরকম, ওই যে একটু করে দেখা একটু, এটা ক্লিক করে যদি যাই আমি, ওকে দিলাম, ওকে দেওয়ার পর এই যে উপরে স্কেলটা দেখতে পাচ্ছেন না, স্কেলটা, স্কেল ভাই দেখতে পাচ্ছেন উপরে, ভাই জাস্ট এইটা এক দিক থেকে সরে আসবে, বাকি যে দিকে 1 ইঞ্চি 1 ইঞ্চি যা ছিল সব সেম আছে। তো ওইটা করে আমরা এইভাবে যে কোনো একদিকে সরিয়ে আনতে পারি আর কি। আবার দেখাই, যদি এটা চাপি, সরি এইভাবে আস্তে আস্তে ডান দিকে চলে, এটা দরকার নাই, ওদের এই দিকে যাওয়ার দরকার নেই। এখন পেজ ওরিয়েন্টেশন, পেজ ওরিয়েন্টেশন হচ্ছে আমরা অনেক সময় অনেক ডাটা লিখে, এখানে লেখার পরে দেখা যাচ্ছে ডাটা আমার একটা লাইন, অনেক বড় লাইন দরকার। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে পেজ ওরিয়েন্টেশনে গিয়ে যদি আমরা পোর্ট্রেট দেই, সেক্ষেত্রে এটা কি বলে উলম্ব বরাবর থাকে পেজটা। যদি করি ল্যান্ডস্কেপ দিই, আমাদের কিন্তু এইভাবে চলে এসছে পেজটা, দেখতে পাচ্ছেন বোধহয় কি হয়ে গেছে এইভাবে। ওই পেজটাই জাস্ট একটু উল্টে যাবে 180 ডিগ্রিতে, 180 ডিগ্রিতে উল্টে গিয়ে এরকম হয়ে যাবে। এটা হচ্ছে ওরিয়েন্টেশন। একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট। তো আমরা যে কোনো একটা অপশন ইউজ করে কাজ করতে পারি, সমস্যা নেই। এরপর হচ্ছে সাইজ, লেটার, লিগ্যাল, এক্সিকিউটিভ A4, A3। প্রিন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে A4 ইউজ করা হয়। এটা প্রিন্টের যে থাকে, প্রিন্ট যে কোম্পানির প্রিন্ট, মানে আপনার ফ্যাক্সে প্রিন্ট করবেন নাকি আর কি কি অপশন আছে ওগুলোতে, আহ ওগুলোর
কি বলে ওগুলোর মানে ওগুলোর সিস্টেম অনুযায়ী আপনি এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে প্রিন্ট করতে পারেন। তো যদি আমি একটা কাজ করি, উম, কিছু লেখা কপি করে আমি তো এই লেখাগুলো এখানে আনলাম, আনার পরে আমি প্রিন্ট অপশনে যাব। প্রিন্ট অপশনে গিয়ে আমি প্রিন্ট প্রিভিউ দেখবো। প্রিন্ট প্রিভিউতে আমার এরকম, এখন যদি প্রিন্ট করি আমি, আমার এরকম প্রিন্ট আসবে। ক্লোজ করলাম। আবার এখন সাইজ কিন্তু আমার লেটারে দেওয়া আছে। আমি যদি A4 করি, প্রিন্ট প্রিভিউতে যাই, এরকম আমাদের আসে। এটা ক্লোজ করি, সমস্যা নেই। এখন আমরা কি করব, যে পেজ বর্ডার দেব। এখানে পেজ বর্ডার আমরা এখান থেকে এইটা বক্স সিলেক্ট করি। বক্স সিলেক্ট করার পর আমাদের এরকম আসতেছে। তো আমরা যদি চাই, দেখেন এই বর্ডারের বাইরে কিছু ফাঁকা অংশ আছে, আবার লেখা শুরু হওয়ার পরে কিছু ফাঁকা অংশ আছে। তো এইটা হচ্ছে এরকম যে, সরি, যদি সাইজে যাই, এটা A4 সাইজে দেয়া আছে। যদি A3 করি আমরা, এরকম হবে। মার্জিনে যাবে এখন, মার্জিন যদি আমরা ন্যারোতে দিই, ন্যারোতে দিলে কিন্তু আমাদের এই লেখাগুলো দেখেন, এখানে আগে কিন্তু ফাঁকা জায়গা অনেকটা ছিল। যদি মার্জিনে গিয়ে আমরা ন্যারোতে দিই, এটা এরকম চলে এসছে। তো এটা আমাদের মন মতো আমরা কিভাবে আসলে প্রিন্ট করতে যাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে আমরা আহ এই বক্স দিয়ে আমরা দেখে নিব। এখন কথা হচ্ছে, বক্সে ক্লিক করার পরে বাইরে যে মার্জিন এসছে, এই মার্জিনের বাইরে যদি কোনো লেখা চলে যায় সামহাও, এই মার্জিনের বাইরে যদি সামহাও কোনো লেখা চলে যায়, সেই লেখা কিন্তু আমাদের প্রিন্টে শো করবে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আহ, একটু চেক করে নেবেন যখন আপনি কোনো ডাটা ইনপুট করবেন এখানে বা লিখবেন। লেখার পরে প্রিন্ট করার আগে অবশ্যই বক্স করে দেখবেন যে লেখাগুলো কি আসলে বক্সের বাইরে চলে গেছে নাকি বক্সের ভিতরে আছে। যদি বক্সের ভিতরে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই কি বলে প্রিন্ট প্রিভিউতে ওই লেখাগুলো আপনার শো করবে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। তো এইটা হচ্ছে একটা সিস্টেম। ভাই পেজ বর্ডার তো ভাই আমাদের নাই। মানে আমার কম ল্যাপটপ আসতেছে না ভাই পেজ বর্ডার। এটা কি অন্য কোথাও আছে? কি ওটা কি ভার্সন ইউজ করছেন? 19 ভাই, কত 19। আছে? অন্য কোথাও আছে, খুঁজতে হবে, একটু দেখেন। ওইতে আছে, পেজ লেআউট অপশনে আছে, পেজ অবশ্যই আছে, দেখেন। তো এটা হচ্ছে অবস্থা। এখন আমরা চাইলে পেজ বর্ডার, দেখেন না, এই বর্ডারকে আমরা অনেক ভাবে সাজাতে পারি, বা এই যেখানে যে ওয়ার্ক ফিল্ড আছে এই ফিল্ডকেও আমরা কালার করতে পারি। তো এইটার জন্য আমাদের কি করা উচিত, যদি আমরা পেজ কালারে যাই, পেজ কালার থেকে দেখেন, যদি আমরা যেটা চাই সেটা সিলেক্ট করে কিন্তু আমরা কোন একটা, এটা কিন্তু আমি কপি করে এনেছিলাম সেই জন্য এরকম হয়েছে। তো এটা বাদ। তো এখন যেটাই চাপি আমি, হবে কিন্তু। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। যদি কেউ কালার কালার পিডিএফ করতে চান সেক্ষেত্রে অবশ্যই লেআউট অপশন থেকে পেজ কালারে গিয়ে আপনি কালার করতে পারেন। এখন আমি নো কালার দিয়ে দিই, কোনো কালার দরকার নেই। আর একটা বিষয় হচ্ছে, আপনি একটা ডকুমেন্টস লিখলেন, লেখার পরে আপনি চাচ্ছেন এই লেখাটা যেন কেউ কপি করতে না পারে। সেই জন্য কি করবেন, সেজন্য হচ্ছে এই ওয়াটারমার্ক অপশনে যাবেন। ওয়াটারমার্ক অপশনে গিয়ে এখান থেকে যে কোনো একটা ওয়াটারমার্ক দিতে পারেন। আমি কনফিডেন্সিয়াল দিলাম, এখানে কিন্তু অটোমেটিক্যালি এটা চলে এসছে। তো আমি যদি চাই এই ওয়াটারমার্ক এখানে কনফিডেন্সিয়াল না রেখে আমি আমার নামও দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো দুঃখিত, তো ওয়াটারমার্ক এখানে কি করবো আমরা, এই যে কাস্টম ওয়াটারমার্কে যাব। কাস্টম ওয়াটারমার্ক থেকে এইখানে কনফিডেন্সিয়াল লেখা দেখছেন বোধহয়। কনফিডেন্সিয়ালে আমার নাম হচ্ছে ধরেন তাহসান, তো আমি লিখলাম তাহসান। তাহসান দেওয়ার পরে
আমি চাচ্ছিলাম ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ হোক, এরকম দিলাম। এখন ফন্টের কালারটা আমি চেঞ্জ করব, এই লেখাটা এখানে যে কালার দেওয়া আছে এটাও চেঞ্জ করবো। এটা কিন্তু 50% অপাসিটি দেওয়া আছে এখানে। তো যাই হোক, এখানে আমি দিলাম হচ্ছে এই কালারটা দিলাম। আমি চাচ্ছিলাম যে এটা ট্রান্সপারেন্ট, কোনো ট্রান্সপারেন্ট হবে না। তো আমি এইটা যদি উঠাই দিই, ট্রান্সপারেন্ট হবে না। যদি ক্লিক করি, ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এখন ডায়াগোনাল মানে এটা এই কোনাকুনি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডায়াগোনাল। যদি আমি চাই এই লেখাটা সোজাসুজি দিব, সেক্ষেত্রে হরিজন্টাল ক্লিক করলেই সোজা হয়ে যাবে। তো আমি যদি এখন ক্লিক করি, দেখেন আমার নাম চলে এসছে। তো এখন আমি এখানে যাই লিখি না কেন হয়ে যাবে, কিন্তু এটা এই যে আমার মতো হয়ে যাবে, কেউ এটা কপি করতে পারবে না। তো এইভাবে আমরা করতে পারি, ওয়াটারমার্ক দিয়ে আমরা আমাদের মন মতো আহ, এই পেজটাকে সেট আপ করতে পারি। কিন্তু এখন আমরা দেখব, এই যে আমরা আরেকটা কাজ করেছিলাম, বোধহয় আমরা বর্ডারের কাজ করেছিলাম আমরা একটা। তো ওই বর্ডার কিভাবে কত ভাবে ডিজাইন করা যায়, আমরা এই বিষয়টা এখন একটু দেখার চেষ্টা করব। বর্ডার, পেজ বর্ডার, ওরিয়েন্টেশনে গিয়ে পোর্ট্রেট দিই, দেওয়ার পরে আমরা কই পেজ বর্ডারটা কোথায়, পেজ বর্ডার, পেজ বর্ডার বক্স দিয়ে আমরা বক্স অ্যাপ্লাই করলাম। বক্স অ্যাপ্লাই করার পরে, দুঃখিত, তো বক্স অ্যাপ্লাই করার পরে আমরা আবারও বর্ডারে যাব। বর্ডারে যাওয়ার পরে এখানে আর্ট দেখেন, এখন বর্ডারের আমি যদি চাই বর্ডারের কালারটা চেঞ্জ করব, এখানে যে কোনো একটা কালার দিলে কিন্তু বর্ডারের কালার চেঞ্জ হয়ে যাবে। অটোমেটিক দেওয়া আছে, মানে ব্ল্যাকে হবে এখন কালার, কারণ অটোমেটিক আর ব্ল্যাক কালার দেওয়া আছে। তো আমি যদি চাই যে এটা আমি এই কালার করব, এটা সিলেক্ট করলাম, আমি বর্ডারের হোয়াইটটা একটু বাড়াবো, 3 দিলাম, যদি ওকে দিই, এরকম কালার কিন্তু হয়ে গেল। যদি আমি এটা না চাই, এটা না চাই আমি অন্য কোনো করবো, এখানে চাচ্ছি, এখানে আহ, অনেক সময় দেখা যায় নিজের বাবাকে চিঠি লিখতে হয়। তো আমি চাচ্ছিলাম যে এইখানে, বা আত্মীয় স্বজনকে চিঠি লিখতে হয়, এখানে লাভ, মানে লাভ লাভ মানে ওই যে সিম্বলটা আছে ওইটা থাকবে, মানে ডিজাইন করা থাকবে এই পাশ চারপাশে। তো এটার জন্য কি করব, এটার জন্য হচ্ছে এই যে আর্ট নামে একটা অপশনস আছে নিচে, ওয়াইড এর পরে আর্ট নামে একটা অপশনস আছে, এই আর্টে ক্লিক করব। আমি হোয়াইটটা একটু বাড়িয়ে নিই, হোয়াইটটা দিলাম হচ্ছে এইটা। তো আর্ট অপশনে গিয়ে, আর্ট অপশনে যাওয়ার পরে দেখেন এখানে অনেক ধরনের অপশনস আছে। এখান থেকে আমি যদি আর্ট অপশন থেকে কি করব, এখানে এখানে গিয়ে এইটা ক্লিক করি, ওকে দেই। যদি আমরা ওকে দিই, এখন ওকে দিলে কিন্তু চারপাশে দেখেন ওই যে আমি বলেছিলাম লাভ আসবে, ওইটা কিন্তু চলে এসছে। এই হচ্ছে বিষয়টা। তো যদি আমি চাই অন্য একটা আনবো চারপাশে বাহিরে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে ক্লিক করে আর্ট অপশনে গিয়ে আমি চাচ্ছিলাম যে এটা আর একটু বড় হবে, আমি হোয়াইটটা বাড়িয়ে নিলাম আর একটু। এখন আমি অন্য কি দিব, অন্য যে কোনো কিছু দিতে পারি, অন্য কি দেওয়া যায়, একটু দিলেই হয়েছে আর কি। তো এখান থেকে আমি গাছ দিই, ক্রিসমাস ট্রি, এই চারপাশে কিন্তু আমার এই ক্রিসমাস ট্রি যেটা বলেন ওটা কিন্তু চলে এসছে। তো এই হচ্ছে অবস্থা। এইভাবে আমরা চাইলে এভাবে বর্ডার ক্রিয়েট করে আমরা আমাদের মন মতো কি বলে ডিজাইন করে কাজ করতে পারি আমরা খুব সহজে এগুলো। এই হচ্ছে বর্ডারের সিস্টেম। এখন এখানে আর একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে আমি লিখলাম যে হাউ আর ইউ ডুইং, লিখলাম হাউ আর ইউ ডুইং। তো এটা লেখার পরে আমি স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে লিখলাম হচ্ছে আই এম ফাইন। তো এই আই এম ফাইন আর হচ্ছে হাউ, আমি একটু জুম করে নিয়ে এটা, এই যে হাউ আর ইউ আর হচ্ছে আই এম ফাইন। তো এইটার মাঝ বরাবর কিন্তু দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের ভিতরে অনেকখানি ফাঁকা জায়গা। তো আমি চাচ্ছিলাম যে ফাঁকা জায়গা আরেকটু কম হবে বা আরেকটু কমাবো। তো এটা কিভাবে করব, এটা করব হচ্ছে এটা সিলেক্ট করে নিয়ে আমরা সম্পূর্ণ
সম্পূর্ণটা সিলেক্ট করে এই যে প্যারাগ্রাফ অপশন আছে, প্যারাগ্রাফ অপশন থেকে আমি এইখানে ক্লিক করব। ক্লিক করলে এই ডন্ট অ্যাড স্পেস, যদি আমি ডন্ট অ্যাড স্পেস দিই, এখানে ক্লিক করি, দেখেন ওখানে এটা কিন্তু একা ছোট হয়ে যাবে। ওকে দিলাম, এই যে নর্মাল ভাবে হয়ে গেল। তো বাই ডিফল্ট সাধারণত সব কম্পিউটার বা ল্যাপটপে এরকম থাকে অনেক জায়গায়, যে অনেক কিছু টাইপ করার পর স্পেস চাপলে দেখা যায় এক লাইন থেকে আরেক লাইনের দূরত্বটা বেশি থাকে। তো আমরা চাইলে এটা এইভাবে কমিয়ে নিতে পারি। এই হচ্ছে অবস্থা। আর আরেকটা বিষয় যেটা আমি চাচ্ছিলাম, লিখলাম যে এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স। তো এটা আমি ধর আমি সিভিল লিখছি, এখন সিভিল এখানে লেখার পরে এটা বোল্ড করে নিই, আমি সাইজ একটু বাড়িয়ে নিই। মনে করেন আমি সিভিল লিখছি, তো এটা আমি চাচ্ছিলাম ফুল মার্ক থাকবে, সেই জন্য আমি এখান থেকে একটা এই অপশনটা সিলেক্ট করে নিলাম। তো এখন আমি যদি ইন্টার চাপি, ইন্টার চাপলে কি আমি চাচ্ছিলাম যে এখানে একটু কালার আছে, তো আমি ইন্টার চেপে নিচে আসবো, নিচে আসলে যেন কালার না আসে। এখন যদি আমি ইন্টার চাপি, ইন্টার চাপলে কিন্তু কালারটাও চলে আসতেছে আমাদের। তো এই সমস্যা সমাধানের জন্য আমরা কি করবো, নিচে গিয়ে কার্সরটা রেখে জাস্ট ডাবল ক্লিক করবো, 1 2, দেখেন একাই কিন্তু নিচে ওটা চলে আসছে, আমাদের ওই সমস্যাটা হচ্ছে না। এই বিষয়টা মাথায় রাখবেন, অনেক সময় এরকম প্রবলেম দেখা যায়। তো এটা সমাধানের জন্য আমরা এরকম করব। এখন নেক্সট অপশনে যাওয়ার জন্য আমরা আর কিছু লিখবো। এখানে কিন্তু স্পেসটা বেশি হয়ে গেছে, তো আমি চাচ্ছিলাম স্পেসটা আর একটু কমানোর জন্য। সেক্ষেত্রে কি করব, আমরা স্পেস দিয়েছি কিন্তু এত বড় স্পেস লাগবে না, আমরা আর একটু কম স্পেস লাগবে। তো সেটার জন্য আমরা এই যে এখানে উপরে একটা আছে, স্ট্রিং ফন্ট নামে একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করতে থাকি, ক্লিক করলে কিন্তু এটা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে, মানে স্পেসের যে অপশনটা এটা কমতে থাকবে। দেখেন এখানে স্পেসের ইটা দেওয়া আছে 3, যদি এটাই ক্লিক করি স্পেসটা আস্তে আস্তে এখানে 6 হচ্ছে, আস্তে আস্তে বাড়বে। এটা ক্লিক করলে আস্তে আস্তে কমবে। তো এইভাবে আমরা সিভি লেখার সময় এই পয়েন্টগুলো আমরা খেয়াল করব। আমাদের অনেক সময় প্রবলেম হয় এগুলো, এই কাজগুলো করার সময়। আবার এরপরে আছে হচ্ছে এইখানে এই যে প্যারাগ্রাফ। ভাই আপনি মনে মিউট হয়ে গেছেন। ভাই আপনার মিউট হয়ে গেছে, একটু আনমিউট করে বলেন। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না? আগে শোনা যাচ্ছিল না, এই যে এখন শোনা যাচ্ছে। আচ্ছা, কোন পর্যন্ত ছিলাম, কোন পর্যন্ত শুনেছো? এই প্যারাগ্রাফের স্টার্টিংটা থেকেই শুরু এই করেন। প্যারাগ্রাফ না? আচ্ছা যাক, এই প্যারাগ্রাফ আমরা শিখেছি অলরেডি। এই প্যারাগ্রাফ কিছু না, এই প্যারাগ্রাফ হচ্ছে এইটাই, এই যে এখানে যেগুলো শিখেছি এইগুলোই। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো, তা ভাই আপনি মনে হয় আবার মিউট হয়ে গেছেন। ভাই আপনার কথা আবার শোনা যাচ্ছে না ভাই। যদি এটা আমি নিচে ক্লিক করি, তার মানে কি এই লেখাটা আমার এই দিকে চলে আসবে ইনটেনশনে, তো ইনডেন্টেশনে। তো এটা যদি উপর দিকে ক্লিক করি, তার মানে লেখাটা আমার বাম দিকে চলে যাচ্ছে। এখানে আমরা এগুলো সিলেক্ট করে নিব। আর স্পেশাল হচ্ছে হ্যাঙ্গিং যদি দিই, আমরা অনেক সময় এরকম লিখি না যে, ভাই এর একটু ফার্স্টে দিয়ে বললে ভালো হতো ভাই, আপনার ফার্স্টের কথাগুলো শোনা যায় না। আচ্ছা ঠিক আছে। তো এটা এরকম যে এইগুলো কিন্তু শিখেছি আমরা, ইনডেন্টের লেফট রাইট কি রকম বা কি হয়। তো আমি একটা লেখা নিলাম, লেখা নেওয়ার পরে আমি চাচ্ছিলাম লেখাটা এরকম হবে। সরি, এটা হ্যাঙ্গিং অবস্থা, এটা কিন্তু নর্মাল ফন্ট বা নর্মালে আছে এটা, তাই না? তো আমি চাচ্ছিলাম যে এটা হচ্ছে একটু হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। হ্যাঙ্গিং কিরকম, হ্যাঙ্গিং হচ্ছে গিয়ে আমি আহ এরকম, আমি এখান থেকে একটা লেখা লিখলাম, সাপোজ আমি দেখাই। মনে করেন যে একটা লেখা যাচ্ছে, তো যাওয়ার পরে এইখানে আমি স্পেস দিব। এখন
এটা হবে না এটা। যাক, হ্যাঙ্গিং হচ্ছে এরকম যে আমি এখান থেকে এটা, এটা তো হচ্ছে না। আচ্ছা, হ্যাঙ্গিং অপশনটা আমি দেখাচ্ছি। তো এইখানে পেজ লেআউটে যাওয়ার পরে এখানে ক্লিক করলে, সরি, এখানে ক্লিক করার পরে যদি এই যে স্পেশাল নামে একটা অপশনস আছে, তো এইখানে যদি আমি ক্লিক করে নান দিই, নান মানে হচ্ছে যেভাবে আছে সেভাবেই। যদি ফার্স্ট লাইন দিই ক্লিক করে, তার মানে কি বোঝা যাবে? ফার্স্ট, দেখেন আমি আবার দেখাচ্ছি। নান মানে এইটুকু খেয়াল করবেন, এইটুকু কি পরিবর্তন হচ্ছে। নান মানে নর্মাল অবস্থা যেভাবে আছে। যদি ফার্স্ট লাইনে যাই মানে হচ্ছে প্রথম যে লাইনটা আছে এই লাইনটা শুরু হবে কিছু গ্যাপ রেখে। যেমন আমার এই প্রথম লাইনটা এখান থেকে শুরু হয়েছে। তো যদি ফার্স্টে ক্লিক করি, ফার্স্ট লাইন স্পেশালে, সেই ক্ষেত্রে প্রথম লাইনটা আমার এইখান থেকে শুরু না হয় একটু দূর থেকে শুরু হবে। অনেক প্যারাগ্রাফ কিন্তু আমরা এরকম করি যে হেডিং দেওয়ার পরে প্যারাগ্রাফ দেখা যায় একটু ফাঁকা জায়গা রেখে তারপর শুরু করে আবার নিচ থেকে শুরু করি, তাই না? তো এটা হচ্ছে ফার্স্ট লাইন অপশনটা। যদি আমরা হ্যাঙ্গিং দিই, হ্যাঙ্গিং দিলে কি হবে? হ্যাঙ্গিং দিলে হবে প্রথম লাইনটা ঠিক সেম জায়গা থেকে শুরু হবে, কিন্তু এর পরবর্তীতে যে লাইনগুলো আসবে সেগুলো প্রথম থেকে শুরু হবে না, সেগুলো এইখান থেকে শুরু হবে। এইখান থেকে, এখান থেকে লাইন শেষ হয়ে যাবে, এইখান থেকে লাইন শেষ হয়ে যাবে। এটাকে বলে হচ্ছে হ্যাঙ্গিং। এটাকে বলা হয় কি হ্যাঙ্গিং। যেমন হচ্ছে এই লাইনটা দেখেন এইখান থেকে শুরু হয়েছে, কিন্তু এরপর যত লাইন এসছে এইখান থেকে শুরু হয়েছে। এটাকে হ্যাঙ্গিং অবস্থায় বলা হয় বা ঝুলে আছে। তো যদি আর একটা যে অপশন আছে যেটা দেখালাম যে ফার্স্ট লাইন, ওইটা ক্লিক করি, ফার্স্ট লাইনে কি হবে? এই যে প্রথম একটু গ্যাপ রেখে লেখাটা শুরু করেছে। এইভাবে আমরা প্যারাগ্রাফ অপশনে অনেক জায়গায় ইউজ করে থাকি আমরা। তো যেখানে যেভাবে সম্ভব বা উচিত আমরা সেভাবে প্র্যাকটিস করে এগুলো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আর ইনডেন্টের যে অপশনটা সেটা হচ্ছে যদি উপরের দিকে ক্লিক করি মানে কি লেখাগুলো আমার আস্তে আস্তে বাম দিকে ডান দিকে চেপে যাচ্ছে। আর এই যে এখানে স্কেলের রেঞ্জটাও কিন্তু এদিকে চেপে আসতেছে আস্তে আস্তে। এইগুলো কিছুই না, জাস্ট নর্মাল এগুলো। এটা বাম দিকে যাবে, এটা এদিকে যাবে, আর এটা তো নর্মাল। উপর থেকে কত কত বড় স্পেস রাখতেছি আমি, আর একটা স্পেস দেওয়ার আগে কত বড় স্পেস রাখবো আমরা, এটা হচ্ছে এটা দিয়ে সিলেক্ট করা হয়ে থাকে। এটা কিছু নেই, নর্মাল। তো থাক, আজকে এই পর্যন্তই। আমরা এই পর্যন্ত শেষ করি। নেক্সট ক্লাসে আমরা ট্যাব বাটন নামে একটা অপশনস আছে। ট্যাব বাটন বোধহয় চিনেন আপনারা সবাই, কার্সরের, সরি, ট্যাব বাটন চিনেন না আপনারা কেউ? চিনেন তো বোধহয়। হ্যালো? জি জি ভাই, ভাইয়া। কিবোর্ডের ট্যাব বাটনের কাজ হ্যাঁ, আছে তো। হ্যাঁ, হ্যাঁ, কিবোর্ডের ট্যাব বাটনের কাজ কিন্তু অনেক। সাধারণত কি দেখা যায়, আমি লিখলাম ABCD, এখন যদি ট্যাব বাটন দিই, ট্যাব বাটন চাপি, স্পেসটা কিন্তু অনেক বড় হয়েছে। এটা বাই ডিফল্ট কম্পিউটার দেয়া থাকে 1 ইঞ্চি দেয়া থাকে ট্যাব বাটনটা। তো আমি যদি যে ট্যাব বাটনের এই যে 1 ইঞ্চি সরে যাচ্ছে, এটা আরো বাড়াবো, তো সেই ক্ষেত্রে কি করব আমি? এই যে প্যারাগ্রাফের এখানে ক্লিক করে এই ইন্টারফেসটা আসবে, এখানে ট্যাবে ক্লিক করব। এখানে ট্যাবে ক্লিক করার পরে, এইখানে ট্যাবে ক্লিক করার পরে আমরা কি করব? এই যে বাই ডিফল্ট ট্যাব স্টপস, এখানে দেখেন 0.5 দেয়া আছে। তো যদি আমি বাড়াই দিই, দিলাম হচ্ছে 1.5 দিব, বা 2 দিলাম, 2 দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি লিখলাম ABCD। এখন যদি আমি ট্যাব চাপি, দেখেন এখন শুরু হয়েছে কোত্থেকে। তো এরকম এটার একটা ইন্টারেস্টিং কাজ আছে, এটা আমরা ইনশাল্লাহ আগামীকাল শেখার চেষ্টা করব, এই আর কি। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তুষার। ধন্যবাদ মামুন ভাইকে, আজকে অনেক সুন্দর একটা সেশন পরিচালনা করেছেন। খুবই ভালো লাগলো আমার কাছেও, আশা করি পার্টিসিপেট বাকি যারা আছেন তাদের কাছে অনেক ভালো লেগেছে, অনেক কিছু শেখারও ছিল। আচ্ছা, এখন আহ, আমরা প্রশ্নোত্তর পর্বে যাব, কিন্তু আমরা 3 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। 10টা 17-তে আমরা শুরু করব। অ্যাটেন্ডেন্স ফর্মটা চ্যাট বক্সে দেওয়া আছে, আপনারা ফিল আপ করতে থাকুন। তার মাঝে আমি একটা অ্যানাউন্সমেন্ট আবার করতেছি, কারণ অ্যাটেন্ডেন্স ফিল আপ করার পরে আপনাদের আর পাওয়া যায় না। তাই অ্যানাউন্সমেন্টটা এখনই করে দিচ্ছি, কারণ জরুরি। তো এটা হলো যে আমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল 29 তারিখে। 3টা কোর্সের উপরে যে কোশ্চেনটা মানে এক্সামটা হওয়ার কথা, সেটা 29 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের সুবিধার্থে আমরা সেটা 30 তারিখে নিচ্ছি।
29 তারিখ যথারীতি ক্লাস হবে, শেষ ক্লাস। তারপরে 30 তারিখে আমরা এক্সামটা নিব। এক্সামটা গুগল ডক ফাইলে হবে এবং একটা লিমিটেড টাইম দেওয়া থাকবে। সেই টাইমের মধ্যে এক্সামটা দিতে হবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিট। সেই টাইমের মধ্যে এক্সামটা দিতে হবে এবং আপনাদেরকে মেইলে ডিটেলস জানায় জানায় দেওয়া হবে আজকে অথবা কালকেই। ইনশাল্লাহ আপনাদেরকে মেইল। ভাই আপনাদের ইউটিউব চ্যানেলে কি হচ্ছে 29 তারিখে রেকর্ডিং গুলো পাওয়া যাবে? ও, আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, মানে আমি বলছিলাম আচ্ছা, আপনাদের ইউটিউব চ্যানেলে 29 তারিখ পর্যন্ত যে রেকর্ডিং গুলো হবে, মানে ওয়ার্ডের রেকর্ডিং গুলো পাওয়া যাবে তখন পরীক্ষার আগে? হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডের রেকর্ডিং গুলো অবশ্যই পরীক্ষার আগে পাওয়া যাবে। আজকের ক্লাসের পরেই আমরা চেষ্টা করব যে পাবলিক করে দেওয়ার জন্য, যেহেতু পরশুদিন এক্সামটা হবে। তো আপনাদের যদি ওয়ার্ডের বিষয়ে মানে ওয়ার্ড নিয়ে একটু রিসার্চ করতে হয়, তার জন্য আমরা আজকে পর্যন্ত 3টা রেকর্ডিং আপলোড করে, ওগুলা আপলোড করাই আছে 2টা, কিন্তু ওগুলা আপনার রেস্ট্রিক্টেড করা ছিল। ওগুলাকে আমরা পাবলিক করে দিব। আর কালকের সেশনটা কালকে হওয়ার পরে কালকেও আবার করে দিব। আচ্ছা, অ্যাটেন্ডেন্স ফর্ম ওপেন হচ্ছে না কেন? আপু, আপনি একটু অন্য ব্রাউজার দিয়ে ট্রাই করুন। অ্যাটেন্ডেন্স ফর্ম ঠিক আছে, আপনি একটু অন্য ব্রাউজার দিয়ে চেষ্টা করুন। আচ্ছা, এই এক্সাম অথবা অন্য কোনো কিছু নিয়ে কারো প্রশ্ন আছে, মানে কোর্সের বাইরে থাকলে করতে পারেন। এক্সামটা কি কালকে হচ্ছে নাকি 30 তারিখে? সেটা যদি আচ্ছা, আবার একটু বলতেন আমি শুনি। এক্সামটা হচ্ছে 30 তারিখে। 30 তারিখে টাইমটা এখনো ফিক্সড করা হয়নি। টাইমটা ফিক্সড করে আপনাদেরকে মেইলে জানিয়ে দেওয়া হবে। তো এক্সামটা কালকের পরিবর্তে হচ্ছে 30 তারিখে। তাহলে কালকের মধ্যে কি আমরা সবগুলো রেকর্ডিং গুলো পাবো কিনা সেটা জানতে চাচ্ছি। আচ্ছা, কালকের মধ্যেই আপনারা সবগুলো রেকর্ডিং পাবেন। পাওয়ার পয়েন্ট আর এক্সেল এর রেকর্ডিং তো অলরেডি পাবলিক করে দেওয়া হয়েছে। ওয়ার্ডের গুলোও আপলোড করা আছে ইউটিউবে, কিন্তু একটু রেস্ট্রিক্টেড করা। ওটা আমরা পাবলিক করে দিব ইনশাল্লাহ, পেয়ে যাবেন। ভাই এক্সাম কি ভাই এমসিকিউ ফরম্যাটে হবে নাকি কোনো সিকিউ বা এরকম জি, লিখতে হবে? এমসিকিউই হবে। 90 মার্কস এর এক্সাম হবে, বেসিকের উপরেই এক্সাম হবে। আর 10 মার্কস থাকবে অ্যাটেন্ডেন্স এর উপর। তার মধ্যে 90% উপরে মার্কস যদি কেউ পায়, তাদের মধ্যে থেকে যে ফার্স্ট হবে তাকে আমরা পুরস্কৃত করব। ভাই একটা রিকোয়েস্ট ছিল আর কি, এক্সাম টাইম নিয়ে ভাই, যদি রাত 9টার পরে বা এরকম সময় নেন তাহলে ভালো হয়। আচ্ছা, 9টার পরে। আচ্ছা ভাই, অবশ্যই আমরা বিষয়টা নিয়ে বিবেচনা করব। আচ্ছা, এক্সাম ডক ফাইলে কিভাবে হবে যদি একটু ডিটেলসে বলতেন। আচ্ছা, আপনাদের এটা নিয়ে কোনো প্রবলেম মানে টেনশন করতে হবে না। কিভাবে হবে সেটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপেও ইন ডিটেলস বুঝিয়ে দেওয়া হবে, ইমেইলেও বলে দেওয়া হবে। কিভাবে নেওয়া হবে আপনাদেরকে ডেমো দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। বরাবরের মতো হ্যান্ড রেইজের উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে। আপনাদের যার যার প্রশ্ন আছে একটু হ্যান্ড রেইজ করবেন। আচ্ছা, প্রথম প্রশ্ন নিচ্ছি। তানজিলা সিদ্দিকা, আইডি 20013992, কি আইডি জানি না। আচ্ছা, জি তানজিলা ভাইয়া। সিদ্দিকা। ভাইয়া হচ্ছে যে আমরা যদি কোনো গ্লুকোজের যদি গাঠনিক সংকেতটা লিখতে চাই ওটা কিভাবে লিখবো, ওটা যদি একটু দেখায় দিতেন। আচ্ছা, দুঃখিত আমি বুঝি নাই, আবার যদি একটু বলতেন। হ্যালো, উনি আমি যে প্রশ্নটা কোশ্চেনটা শুনি করছে নাই। ভাই, উনি হচ্ছে ওনার প্রশ্ন হচ্ছে ইলাস্ট্রেটর ছাড়া এগুলো ভাই আমি তো জানি না এমএস ওয়ার্ডে যে করা যায়, সব তো আচ্ছা ইলাস্ট্রেটর হ্যাঁ, লাগে। আমি আসলে হচ্ছে এমএস ওয়ার্ড এরকম অপশনস আমিও খুঁজে পাইনি, বা ওটা যদি করতে যাই যে আমাদের সার্কেল দরকার বিশাল বড় একটা। তো এইটাও কিন্তু করা ভাইয়া যায় না এটা এখানে, না যদি আমরা রিং না ভাইয়া, এটা হচ্ছে যে যে স্ট্রাকচারটা ওটা চাচ্ছি ভাইয়া, যে হচ্ছে যে কি। উপরে সিএইচ ও নিচে হচ্ছে সিএইচ। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, পাচ্ছি ওই এখন। গ্লুকোজের গাঠনিক সংকেতটা লিখে দিতে বললো ভাইয়া।
রিং CHOH, স্ট্রাকচার তারপর না, এমনি উপরে গাঠনিক ওরকম সংকেত। করে রিং স্ট্রাকচার না, যেটা আপনার লিখিত যে স্ট্রাকচারটা আছে। আচ্ছা, গ্লুকোজের সংকেতটা কি বলো তো কেউ? C6H12O6, কিন্তু ওইভাবে কি? না, আমি চাচ্ছি যে গাঠনিক সংকেতটা, মানে কার্বন গুলাকে ভেঙে ভেঙে লিখবো। উপরে একটা কার্বন, ওই যে তারপর নিয়ে কার্বনের একটা হাত চারদিকে দিয়ে যে একটা হাতগুলো থাকে, কার্বন, হাত চারদিকে সহ একটা যাচ্ছে কার্বন। আর কি। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এটাই এটা চতুর্যোজি কার্বন যে। ডিজাইনের ব্যাপার তো। এটা এটা একটু ডিজাইনের ব্যাপার। এটা তো ওয়ার্ডে করা যায় না, সেটাই তো দেখতেছি। ফটোশপে করা লাগে এগুলা। তা না হলে কোনো এত জায়গা থেকে কষ্ট কপি করার করে নিয়ে দরকার আসতে আছে? হবে। যদি কি হয় যে আহ, খুব কষ্ট করতে ইচ্ছা হয়, সেই ক্ষেত্রে আমি যদি কি হয়, একটু ট্রাই করি যে সি দিই, তাই না? তো সি দেওয়ার পরে আমি এটি বোল্ড করি, বোল্ড করে একটু বাড়াই দিই। সরি, বাড়াই দিলাম। এখন যদি আমি চাই, আসলে কি আদৌ হবে? আমার তো মনে হচ্ছে না। আমি এখান থেকে এইটা ক্লিক করি। আমি করার চেষ্টা করলে ভাইয়া তেরা বেঁকা হয়ে যায়, কেমন কেমন যেন হয়। হবে কেন? আচ্ছা যাক, আমি এখান থেকে ইনসার্টে গিয়ে শেপে ক্লিক করলাম, তারপর এটা নিলাম। এটা নেওয়ার পরে এই যে তেরা বেঁকা হয় না কিন্তু, সোজা হয়েছে নাকি? হয়েছে তো। এরপর হচ্ছে আবার এইগুলো হুদায় টাইম নষ্ট, এগুলো এইভাবে করার কোনো দরকার নাই। ওই যে কি বলে, ইলাস্ট্রেটর না কি আছে, ওইভাবে করিও, এটা ভালো হয়। এটা বাদ। ইলাস্ট্রেটর খুব সহজে করা যায় এগুলো। আচ্ছা, এটা ঠিক আছে। আসলে ইলাস্ট্রেটর দিয়েই করা হয়, এই ওয়ার্ডে আমিও করতে দেখিনি। আচ্ছা যাই হোক, এটা গেল। তার পরবর্তী প্রশ্ন আমরা নিচ্ছি খাদিজা আক্তার। আপু প্রশ্ন করুন। জি, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, সাইন থিটা বাই কস থিটা যে লিখলেন, দেন যে মিডলে ডিভাইডেড চিহ্নটা আমরা কিভাবে এটাকে মানে রিমুভ করব, সেটা যদি আরেকবার একটু দেখাতেন। ও, ওইটা না? তো এটা হচ্ছে খুবই সিম্পল একটু। আমি এখানে দেখাই, এখানে ধরেন উপরে একটা লিখলাম যে ডিটি লিখলাম, নিচে লিখলাম টিডি, সরি টিডি লিখলাম। তো এটা লেখার পরে এই যে মাঝখানে যে ইটা আছে, ওইটা শেষ করার জন্য, দুঃখিত, কি করব আমরা, এই যে এখানে এটা থাকবে, ওই ওই কার্সরটা এখানে থাকা অবস্থায় আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব মাউসের, তারপর নিচে রিমুভ ফ্রাকশন বার লেখা আছে, ওইটা ক্লিক করলে কিন্তু আমার এখানে ওইটা থাকছে না আর। ঠিক আছে, এই বিষয়টা আমরা একটু লক্ষ্য রাখবো। হয়েছে? আসলে কিছু জিনিস আমি খুঁজে পাচ্ছি না আমার এখানে। যেমন হচ্ছে এই যে আপনি যেটা দেখালেন সেটা আমার এই অপশনে আসছে না। আর তারপর আবার আপনার ওই যে পেজ কালার, পেজ বর্ডার, ওয়াটারমার্ক, এই তিনটা অপশন এখানে খুঁজে পাইনি আমি। আচ্ছা, আপনার ভার্সন কোনটা ওই সবই মাইক্রোসফট আছে, হয়তো ওয়ার্ডের? ওইগুলো অন্য, টু সবই থাউজেন্ড আছে, আরো ভালো করে দিয়ে আছে ওই জায়গা। ঠিক আছে, একটু খোঁজেন, পাবেন নিশ্চয়ই, সবই আছে ওই আচ্ছা, জায়গা। জি, ঠিক আছে। ওয়াটারমার্ক, পেজ কালার, ওগুলো ডিজাইনে দেওয়া আছে। আমি বুঝি না আপনার প্রশ্ন। হ্যালো? বলতেছে যে ওই 2013 ভার্সনে ওয়াটারমার্ক, পেজ কালার, এগুলো ডিজাইনের একটা অপশন আছে, ডিজাইন, ওই অপশনে পেয়ে যাবেন আর কি, এটা বলছে। হুম হুম, হ্যাঁ হতে পারে। আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক তা আছে, তো ধন্যবাদ। ভালোই। পরবর্তী প্রশ্ন আমরা নিব আসমাউল, আইডি 21383। ভাইয়া, আপনি যে হ্যাঙ্গিং দেখাইলেন একটা জিনিস, ওটা যদি আরেকবার রিপিট করতেন। আচ্ছা, হ্যাঙ্গিং, আমি ইটা কপি করি আগে, লেখা কপি করার পরে ডিলিট দিলাম, এটাও ডিলিট দিলাম। তো এটা আমি চাচ্ছিলাম একটু বড় করি, হালকা বড় করার পরে এইটা এইভাবে দিলাম। এভাবে দেওয়ার পরে আমি চাচ্ছিলাম যে এটা হ্যাঙ্গিং করব বা যাই হোক কিছু একটা করব।
ওই পেজ লেআউট অপশন থেকে প্যারাগ্রাফ যে টুলবারটা আছে এর নিচে তীর চিহ্ন দিয়ে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে স্পেশাল স্পেশাল নামে একটা অপশন আছে। তো এইখানে গিয়ে আমি যদি ফার্স্ট লাইন দিই, ফার্স্ট লাইন দিলে কি হবে, ওকে দিলাম। এই যে এটা মানে প্রথমে কিছু ফাঁকা জায়গা থাকবে, তারপর থেকে এটা লেখাটা শুরু হবে। যদি ওইটা দিই, যদি আমি হ্যাঙ্গিং দিই তাহলে কি হবে, হ্যাঙ্গিং দিলাম মানে এটা ঝুলে থাকবে। এই যে প্রথমে একটা লাইন শুরু হইলো, পরবর্তীতে লেখাটা আবার এখান থেকে শুরু হলো। এটা আমরা বিভিন্ন প্যারাগ্রাফে লিখে থাকি, দুইটা অপশনে লিখে থাকি আমরা সাধারণত এখানে, এই আর কি। ও আচ্ছা। আর ভাইয়া হচ্ছে আপনি যে ইকুয়েশন গুলো দেখালেন না, ওই পেজটাতে একটু যান, ওখানে আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা ঠিক আছে, যদি ইকুয়েশনে যাই, জি বলেন। যে ইকুয়েশনের যে সেকেন্ড যেটা আছে, ওই যে জি অফ এক্স ইকুয়াল 4x স্কয়ার, আর থার্ডে আরেকটা আছে এফ অফ জি এক্স 4x স্কয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 5। ওখানে যে আমরা এফ এর যে কাজটা করলাম ডিভাইডেড বাই 4x স্কয়ার বাই 3, ওই 4x স্কয়ার আগে তো আমরা করে ফেলছি একটা জি অফ এক্স ইকুয়াল 4x স্কয়ার, ওটা কি কপি করে দেন এখানে বসাতে পারবো নাকি আমাদের লিখতে হবে? হ্যাঁ, কপি কপি তো করা যায়, সবকিছু কপি করা যাবে, সমস্যা নেই। এই মানে পেজে যা যা, এক্সপ্লেন করতে পারবো? হ্যাঁ পারবেন, সমস্যা নেই। ও আচ্ছা, সেজন্য ধন্যবাদ। ওকে, আচ্ছা, ধন্যবাদ আসমাউল আপুকে। আমরা পরবর্তী প্রশ্নটি নিব পাভেল, আইডি 21149। ভাইয়া, জি ভাইয়া। কোশ্চেনটা হচ্ছে যে ওয়াটার মার্কেট যে আপনি আপনার নামটা লিখলেন, ওটা কিভাবে লিখবো যদি একবার দেখাইতেন। এটা হচ্ছে এই যে ওয়াটারমার্কের নিচে একটা অপশন আছে, তো ওয়াটারমার্ক অপশনে গিয়ে নিচে দেখেন ওই ছোট একটা ডট এর মতো দেয়া আছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই নিচে কাস্টম ওয়াটারমার্ক আছে, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করলে দেখেন এখানে দুইটা অপশন আছে। কিরকম, আমরা ওয়াটারমার্ক তো নরমালি কিরকম হয় আমি দেখাই। ওয়াটারমার্ক এটা ক্লিক করলাম, এরকম হয়। আমি চাইলে পিকচার দিয়ে ওয়াটারমার্ক করতে পারি আমি। তো ওইটা কিভাবে করব, ওইটা করার জন্য হচ্ছে, না আপনি যে প্রশ্ন করেছেন প্রশ্ন উত্তর দিয়ে আগে এই যে কাস্টম ওয়াটারমার্কে যাবেন, তারপর হচ্ছে এইখানে এই টেক্সট এই সেভ লেখা না, সরি এটাকে সিলেক্ট করে নেই, এটা করলাম। তো এটা করার পরে আমি কি করব, এখন এখন এর নিচে যাব, কাস্টম ওয়াটারমার্কে যাব, গিয়ে কনফিডেন্সিয়াল দেখেন টেক্সট একটা আছে টেক্সট, তো টেক্সটের এখানে কনফিডেন্সিয়াল দেয়া আছে, এটা আমি ক্লিক করে, আপনার নাম কি ভাই? পাভেল। বাবুল, আচ্ছা বাবুল ভাই, লিখলাম বাবুল ভাই, ঠিক আছে। লেখার পরে আমি ফন্ট ক্যালিব্রি ওটাই দিলাম, সাইজ একটু 36 দিলাম সাইজ, আর কালার দিলাম হচ্ছে এই এই কালারটা দিলাম। যদি দিয়ে দিই সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট করলে এটা আরেকটু গাঢ় হবে, সরি যদি ট্রান্সপারেন্ট না করি তাহলে আরেকটু গাঢ় হবে, যদি সেমি ট্রান্সপারেন্ট করি তাহলে এরকম হবে আর কি। তো আমি চাচ্ছিলাম সেমি ট্রান্সপারেন্ট থাক। ওকে করলে এই যে বাবুল ভাই চলে এসছে এখানে, ছোট হয়ে গেছে কিন্তু, তাই না? এখন যদি আমি বড় করতে চাই, বড়, সেক্ষেত্রে ওই যে যা আছে আমি লিখলাম যে আমার অটো আছে, অটোতে থাক, কালারটা ধরলাম এটা দিলাম, এখন হরিজন্টাল দিব মানে এই বরাবর থাকবে, ওকে দিলাম, এই বরাবর হয়ে গেল। এটা হচ্ছে ই বলে নরমাল। এখন আমি যদি চাই যে এই কাস্টমসে গিয়ে পিকচার অ্যাড করব, সিলেক্ট পিকচার, পিকচার থেকে পিকচার কোথায়, পিকচার এইটা যদি চাই, দেখি হয় কিনা আসলে। ইনসার্ট পিকচার, অ্যাপ্লাই নাও, এই যে পিকচারও কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন বোধহয় আমার ওয়াটারমার্ক হিসেবে। তো আমি চাইলে এখানে কি বলে যাই লিখি এই পিকচার উপর দিয়ে কিন্তু হচ্ছে। তো
তো এইভাবে আমরা চাইলে পিকচার ইউজ করেও, এখন পিকচারের সাইজটাও ছোট বড় কিন্তু করতে পারবো আমরা। ওই যে ওখানে গিয়ে, এই যে কাস্টমসে গিয়ে, এই যে অটো না কি বলে, কি দেয়া আছে সাইজ, এখানে অটো সাইজ দেওয়া আছে। আমি চাচ্ছিলাম 500 সাইজ যদি করি, অ্যাপ্লাই দিই, ওকে দিলাম। এখন কিন্তু এই পিকচারটা ফুল পেজে চলে এসেছে আমার, দেখতে পাচ্ছেন বোধহয়, মানে খুব বেশি হয়ে গেছে এইভাবে। জি বা আপনার চাইলে ওই যে একটা অপশন এসেছিল আরেকটা, 4-5টে মার্ক, ওটা ছোট বড় করে আপনার সাইজ মতো করে নিতে পারবেন। এটা হচ্ছে ওয়াটারমার্ক কিভাবে করা যায় আর কি। আচ্ছা, হ্যাঁ, আর একটা ধন্যবাদ। প্রশ্ন। তুষার, আচ্ছা বলেন ভাই, প্রশ্ন করেন। যে দুইটা লাইন লিখে মাঝখানে বেশি ফাঁকা থাকলে যে কমাচ্ছিলেন, ওইটা একটু যদি বলে দিতেন। আপনার নাম কি? পাভেল। বাবুল ভাই? পাভেল ভাই, পাভেল। পাভেল। আমি লিখলাম হ্যালো পাবেল না? আচ্ছা, এটা লিখলাম। এটা লেখার পরে এই মাঝখানে অনেক বড় কিন্তু একটা ফাঁকা জায়গা আছে। তো এইটা করার জন্য আমি কি করব, এই যে প্যারাগ্রাফ অপশনে যাব। প্যারাগ্রাফ অপশনে যাওয়ার পরে এখানে ডোন্ট অ্যাড স্পেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে যদি ওকে দিই, ওই যে ওটা কমে যাচ্ছে আর কি, বা কমে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নটি নিব। ইতি 21171। সময় খুব কম ভাই, একটু সংক্ষেপে উত্তর দিন। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যালো। বলেন। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। ভাই হচ্ছে ওই যে ওরিয়েন্টেশন নিয়ে কি বলেছিলেন, ওই জায়গাটা যদি একটু মানে আবার যদি একটু রিপিট করতেন। আচ্ছা, ওরিয়েন্টেশন কিছুই না, আমি ধরেন এই পেজটাকে ওরিয়েন্টেশন করবো, এখন যে পেজটা আছে, তাই না? তো ওরিয়েন্টেশন যদি যাই, এটা বরাবর আছে, কি বল, উলম্ব বরাবর, মানে সোজাসুজি। তো আমি চাচ্ছিলাম এটা একটু হয়ে, মানে হরিজন্টাল হয়ে যাক, মানে সমান্তরাল হোক। যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি আমি, এই পেজটা এরকম হয়ে গেল। ঠিক আছে, এই জাস্ট পেজ সেটআপ, এটা আর কিছু না। যদি পোর্ট্রেটে রাখি, আবার ভার্টিক্যাল হয়ে গেল, আবার এখানে, আবার এটা, এই দুইটা, আর কোনো অপশনস নাই এখানে। তুষার, উম, ওয়েলকাম। আচ্ছা, ধন্যবাদ ইতি আপুকে। আমরা পরবর্তী এবং শেষ প্রশ্নটি নিব আবু জাবের লিমন ভাইয়ের কাছ থেকে। হ্যালো ভাই, শোনা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, আহ, আমার প্রশ্নটা কালকেই করতাম, বাট হচ্ছে সেশনের লাস্ট ডেতে হচ্ছে কোশ্চেন লিমিটেশন থাকে, তো দ্যাটস ওয়াই আজকে করে ফেলি। কালকে ওইটা আনসার করলে হবে, সমস্যা নেই। সেটা হচ্ছে একটা আর্টিকেল লিখতে গিয়ে একটা হচ্ছে বার চার্ট অ্যাড করতে হয়, তো আমি এটাতে ফেল করে গেছি। তো এটার ওয়ে আছে তো না? একটা আর্টিকেল লিখতে গিয়ে বার চার্ট জি। অবশ্যই আছে, কেন থাকবে না? আচ্ছা, তো এই বার আর্টিকেল এখান লিখতে থেকে গিয়ে যে, বার চার্ট হ্যাঁ, বসানোর সিস্টেমটা। আপনি ধরেন কিরকম, কি একটা অবস্থা। তো নতুন একটিতে আসলাম, আসার পরে এখানে ধরেন আপনি একটা আর্টিকেল লিখেছেন, তাই না? তো এটা লেখার পরে আপনি এইখানে একটা, মাঝখানে একটা বার চার্ট বসাতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে ইনসার্টে গিয়ে চার্ট, ধরেন আপনি কোনটা বসাবেন, বার চার্ট, এই যে কই, ধরেন এটা বসাবেন, ওকে দিলাম। তো ওকে দেওয়ার পর কি করব, এই যে এখানে যে অপশনস গুলো আছে, দেখেন একটা বিষয়, আমি যদি এখানে আসি, এখানে নিচে ক্যাটাগরি আছে। তো আমি এখান থেকে কি করব, ক্যাটাগরিতে যাব, সরি, সিরিজে লিখলাম আমি এ বি সি, এখানে লিখলাম এ বি ডি, এখানে লিখলাম হচ্ছে লিখে দিলাম। ক্যাটাগরি ওয়ানে লিখলাম এ বি সি, যাক লিখলাম। তো এটা লেখার পরে কিন্তু ইমিডিয়েট সাথে সাথে দেখবেন এই পাশে কিন্তু আমার ওই ইটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, বার চার্টে যে লেখাগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে।
লক্ষ্য করেছেন বোধহয় বিষয়টা এইখানে। তো পাশাপাশি যদি আমি কি করি, এই যে পাশে এই যে ডাটাটা দেয়া আছে, ডাটাগুলি এগুলো চেঞ্জ করে দিই। এগুলো চেঞ্জ করার সাথে সাথে এই বার চার্টের সিস্টেমটাও চেঞ্জ হয়ে যাবে। এইভাবে মূলত আমরা এটা করতে পারি আর কি, বা করা যায়। ঠিক আছে ভাইয়া, এই যে ওকে দিলাম, এই যে মাঝ বরাবর কিন্তু এটা এসে গেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এইভাবে আর কি। আচ্ছা, ধন্যবাদ লিমন ভাই। আচ্ছা, জি। আজকে আজকের মতো আমরা আর কোনো প্রশ্ন নিতে পারছি না, আর কোনো প্রশ্ন নাই দেখতেছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আজকের সেশনটা একটু লেন্দি হইলো, যেহেতু এক্সামটা 30 তারিখে হবে। আপনারা নিজেরা প্রিপারেশন নেওয়া শুরু করুন। আশা করি সবাই খুব ভালো এক্সাম দিবেন। আর মামুন ভাইকে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর সেশন পরিচালনা করার জন্য। আজকের মতো সেশনটা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। কালকে আমরা আমাদের অফিস কোর্সের শেষ সেশনে পার্টিসিপেট করব। ধন্যবাদ সবাইকে। মামুন ভাই, আপনি একটু মিটিংটা এন্ড করে দিন। এন্ড করব? জি ভাই, করে দেন। আপনার কোনো অ্যানাউন্সমেন্ট আছে কি? থাকলে থাকলে করতে পারেন। কি অ্যানাউন্সমেন্ট আছে? নাই কোনো। সবাই পরীক্ষা দেন, যদি সবাই 90 এর উপরে পান, মানে সবাই, সেই ক্ষেত্রে সবাইকে প্রাইজ দিব। যদি একজন কম পান সেই ক্ষেত্রে কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। এটাই অ্যানাউন্সমেন্ট ছিল। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপাতত শেষ, মিটিংটা এন্ড করে দেন।